শুভ সন্ধ্যা। বাংলাদেশের বিতর্ক আন্দোলনের বাতিঘর ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে এই আঞ্চলিক বিতর্কের সমবেত বেশ কিছু বিতার্কিক যারা নিজেদেরকে আজকে মাল হিসেবে পরিচয় দিতে চাচ্ছে। এই আঞ্চলিক বিতর্কের বিষয় নির্ধারণ করেছে তারা সমবেত সব বাতিল মালের ভিড়ে আমি সেরা। তো দেখা যাক কে সেরা। তার নিজ অঞ্চলের ভাষায়, যে মাটিতে তারা বেড়ে উঠেছে, যে ভাষা শিখে তারা মাকে ডাকতে শিখেছে, জন্মভূমিকে চিনেছে যে ভাষা দিয়ে, সেই ভাষা দিয়ে নিজেকে তুলে ধরবে। এই আমিত্বের বহিঃপ্রকাশ আজকের এই বিতর্কে উঠে আসবে। তবে শুরুতেই খুব একটা আমরা আমাদের সীমানার গণ্ডি ছাড়িয়ে যাচ্ছি, ভাষার ক্ষেত্রে চলে যাচ্ছি সীমানার ওপারে। দাদাবাবুদের দিক থেকে যেতে চাচ্ছিলাম, কিন্তু তীব্র আপত্তির মুখে এবং নিজেকে জাহির করবার প্রবণতা নোয়াখাইল্লাদের নাকি একটু বেশি। এই জন্য শুরুতেই আসছে মুন্না, কথা বলবে নোয়াখাইল্লা পোলা, ৮০ টাকা তোলা মনিরুজ্জামান মুন্না। সমবেত সব বাতিল মালের ভিড়ে আমি সেরা, এই প্রস্তাব নিয়ে আজকে কথা বলতে আসছে মুন্না। তবে একটা কথা, এই বাতিল মালের ভিড় হলেও বস্তা পচা মাল কিন্তু এখানে চলবে না। কেউ যদি কোনো বস্তা পচা কথা বলে, অর্থাৎ অতীতে অনেকবার বলা হয়েছে চর্বিত চর্বণ যদি এখানে উপস্থাপন করা হয়, সবাই কিন্তু পয়েন্ট অফ অর্ডার তুলতে পারবে। অন্যরা যদি ভুলে যায় তাহলে স্পিকার কিন্তু ভুলবে না, সে নিজেই পয়েন্ট অফ অর্ডার তুলে রুলিং দিয়ে দিবে। কথা বলতে আসছে প্রিন্স অফ নোয়াখালী মনিরুজ্জামান মুন্না। মাননীয় সভাপতি, আপনাকে ধন্যবাদ দিও এই আলোর মাধ্যমে ঢাকা এই যে নোয়াখাইলাদের একটা সমস্যা, এরা যেমন এই যত ধরনের ওভেন আছে, মাইক্রোওয়েভ ওভেন রে টেলিভিশন কয়, এরকম স্পিকারেও কয় সভাপতি। আমি হলাম একটা স্পিকার। ভালো করে আমি ভুলে গেছি আমি মাইন্ড করিয়েন না। মাইন্ড করার নাকি চলে, মাইন্ড করলে সাইন করতে নাইতেন না, মাইন্ড করবই, মাইন্ড করলে সাইন করতে নাইতেন না। আজ যদি আমরা সবার মধ্যে বইছি, মনে করেন আর আমরা নোয়াখালী মানুষ দেশম যেরকম এটাই হাতা মানে নিবেন, মানি লইবেন। আনে কইতে না জানে আর স্পিকার করলে না খুশি হবেন, ঠিক আছে? আইনের আনতে স্পিকারই করি। যাই হোক, মাননীয় স্পিকার, আমরা একটা সংসদে বইছি। এই সংসদের আমরা যে প্রস্তাবটা নিয়ে দিতেন, এই প্রস্তাবটা নইল যাই বাতিল মালের বিরুদ্ধে আইসারা। আরে এই কথা তো বলার মধ্যে নাই, বাতিল মাল কি আবার, আমরা তো নোয়াখালীর আসলে নেশারা। এখন আমরা একটা গান শোনাই শুরু করতাম চাইছিলাম, কিন্তু আপনি আগে তো আরে একটা অর্ডার মারি দিচ্ছেন। তো অর্ডার মারে না, তো অর্ডার মারে না, নোয়াখালীরা কিন্তু এগুলো পাত্তা দেয় না। গান একখান কইও মার যায়। গানটা হয়েছে কি, ডাঙ্গ নোয়াখালী জাতীয় সঙ্গীত। নোয়াখালী জাতীয় সঙ্গীত কি, আল্লাহ দিছে বল্লার ভাষা নোয়াখাইল্লা মাটি, আরে আল্লাহ দিছে বল্লার ভাষা নোয়াখাইল্লা মাটি, হোনা কি আর রূপা কি আর রূপা হোনা তু নখাডি, হায় রে হোনা কি আর রূপা কি আর হোনা তু নখাডি, আল্লাহ দিছে বল্লার ভাষা নোয়াখাইল্লা মাটি। এই যে একটা গান বানাই গেছে আঙ্গুর নোয়াখাইল্লা জাতীয় সঙ্গীত। এই জাতীয় সঙ্গীত কেন তাহলে বুঝলেন না, রান্না নোয়াখালীর মাটিটা হোনার তো আরো বেশি খাটি। আপনি কিন্তু নিজে একখান কইছেন যে আমরা এই নোয়াখাইল্লা হলো ৮০ টাকা তোলা। কি ৮০ টাকা? আঙ্গুর দাম কত বাড়ি গেছে, এই কথা তো স্বাধীনতার আগের কথা। অনাঙ্গ তো তোলা আর ৮০ টাকা তোলা না, ৮০ লাখে কন, ৮০ লাখ, লাখের নিচে আঙ্গুর তোলা হয় না। যাক, আনারা নোয়াখালীর তো নারে বলাই আনছেন। এই জন্য নোয়াখাইলারা গান গাইলে মনে হয় মন্ত্র পড়তেছে। আরে আর মন্ত্র তো গান গাই আর সঙ্গীত গাই, যে গানে কই বেগুনে গাই, যেটা করি এটা আঙ্গ লাগবো। আমরা একটা আলাদা সংস্কৃতি ননি, আঙ্গ সংস্কৃতি আলাদা। আমরা কে যদি হগলের মতো যে শ্যামা দাস আবার মতো যদি আমরা গান গাই, তাহলে তো গানে হয়ে যাবো। তাহলে সিটাঙ্গের মধ্যে নোয়াখালীর মধ্যে পার্থক্যের মধ্যে হার্থক্য থাকলো কি? এই হার্থক্য তৈরি করানোর লাগে আমরা নোয়াখালীর গানে গান গাই। এই গানটার মধ্যে আর গান মনে হয় না, মন্ত্র মনে হইব, কতক্ষণ মনে হইব মন্ত্র, কতক্ষণ জাদু টোনা, কত কিছু মনে হইব। এটা শুনি তাঙ্গ নোয়াখালী মানুষের প্রেমে মানুষ হরি যায়, হরি হরি মানুষ বেদিক হয়ে যায়। আচ্ছা যাও, এখনকার এই বাংলাদেশের যে সময় যাইতে এত নোয়াখালীরা বেশি কথা কইতে পারে না, একখান ব্যারিস্টার জায়গার মধ্যে পড়ে গেছে। নোয়াখালীরা কিন্তু হাগল থাগল আছে, এগুলো আমরা নোয়াখালীরা বহুত একটা বাজে অবস্থার মধ্যে আছি। কিন্তু মাইন্ড করুন দেখতো না, খারাপ বালা দিয়ে দুনিয়া। এখন চিন্তা করার লাগবে যে বালার পার্সেন্টেজ কত। যদি বেশি বালা থাকে তাহলে বালা বানানো লাগবে, খারাপ বেশি, যদি বেশি থাকলে খারাপ। আমি প্রমাণ করতাম তাই যে আঙ্গন নোয়াখালীর মধ্যে খারাপ আছে না, মানে এটা অস্বীকার করতাম না, কিন্তু আঙ্গন নোয়াখালীর মধ্যে ভালো অনেক বেশি আছে। তো নোয়াখালীর অনেক মানুষ জানে না, কিনলে আঙ্গুবাড়ি আঙ্গুর নোয়াখালী কয়, না জানলে তো হইতো না। নোয়াখালী হচ্ছে আঙ্গুর আগের নাম আসলে ভুলুয়া। এই ভুলুয়া নোয়াখালী করে কইতো, কিন্তু আপনারা জানেন যে এই আসামের দিক দিয়ে একটা পাহাড়ের তো সবসময় বন্যার হানি আই, আঙ্গুর নোয়াখালীরা বাসাইলে যেত।
তো নোয়াখালীর মানুষ শক্তিশালী মানুষ, তারা দুঃখ করে সবসময় মোকাবেলা করি বড় হয়। তো নোয়াখালীরা কিচ্ছু ব্যাট হাবিডি ব্যাগ বুনে এক লগে মিলি এক রাইতে খালে কান কাটিয়ে গেল, বুঝলি খাল বুঝেননি খাল, এই খালে কান কাটিয়ে গেলাই তোমার মানুষ তো পুরো তব্দ লাগিয়ে গেছে, কিরে এক রাত্রের ভিতরে খালের টাকা দিয়ে লাইছি কেন? এই খালে কান্দে মানে তারা কইতো নতুন খাল, নতুন আমরা তো নতুন কর না, আমরা নোয়াখালীর একটা নোয়াখাল। এই নোয়াখালের এই আশেপাশে যে অঞ্চলটা মানুষ যে বাড়ি উঠছে এটার নোয়াখালী, নোয়াখাল থেকে আঙ্গুর নাম হইলে তো নোয়াখালী। যাই হোক, আঙ্গুর নোয়াখালী ইতিহাস ঐতিহ্যের কথা কই লাভ না, আমরা শুধু বাংলাদেশ না সারা দুনিয়ায় শাসন করি। ইয়ার হলো এখন দেশের পরিস্থিতি খারাপ, সারা পৃথিবীর পরিস্থিতি খারাপ। এর মধ্যে কিছু মাল বাতিল আছে, কিছু মাল ভালো আছে। এখন দুনিয়ার মধ্যে ভালো মন্দর মাল মিলিয়ে আমরা ওই যাই হোক, এতে কলকাতার তো না দাদাগান আইছে, দাদাগান দিন এখন রেনি চান, কিন্তু করোনার সময় খাইছি আর হুলছে, খাইছি আর হুলছে। মানে আমি চিন্তা করি নোয়াখালী এতে কিন্তু কলকাতা নাই, কলকাতা থাকলে তো খাইতে না, কারণ কলকাতার মানুষ ইলিশ মাছ একটা বাজারে ভাগ করে করে বেছে, তারা 5 পিস কিনলে তো খাইতে পারে না। আমি নিশ্চিত কোন রকম এই করোনার আগে বাংলাদেশ আয় ঠাই করছে, বাংলাদেশ আয় খাই খাইতেন গাল কেন ভুলাইছেন কলকাতার মানুষ। কলকাতার ভাইরা আমি একটা কথা কইতাম, জানেন যে কলকাতার মানুষ আঙ্গ দেশে আইছেন, এমন আপনি কইবেন যে আঙ্গ বাংলাদেশের মানুষ বাতিল মাল, আর আপনি কেন হয়েছেন সলিড মাল, না সলিড মাল নিজেরাতে প্রমাণ করতে না আপনি সকালবেলা আজ রাইতে খাইয়াইছেন না, যদি রাইতে খাই নাই তাহলে আপনি আগে কানা কুতুর খাইয়াইন কোনো কেন যায়, খাই শরীর শরীর স্বাস্থ্য ঠিক করে নেওয়ার রান্না করছেন। আচ্ছা যাও শ্যামাদা সাফা আনে চিটাঙ্গের মানুষ আর নাঙ্গল লগে লগে থাকেন, নোয়াখালী লগে লগে থাকেন। আমরা কিন্তু এই চিটাং আর এই বাংলাদেশটার মধ্যে আমরা কিন্তু আপনার জোড়া দিয়ে রেখেছি, মাইক জানিয়ে যে কথাবার্তা করবেন কিন্তু সাবধানে করবেন, যদি কম তাহলে আমরা নোয়াখালী কিন্তু জাগানো শুরু করবো, বাংলাদেশে জাগানো শুরু করলে আমরা চিটাঙ্গারা আস্তে করে বাংলাদেশ বাড়িয়ে দেবে। কথাবার্তা কইতে কিন্তু যে হুসপতন করবেন না, আজকে প্রথমে দিয়ে শুরু করছেন কিয়া কইতাম কেন দিয়ে কইতাম কারে হতাইতাম কেউ আইয়ে না, বাকি কিন্তু আইয়ে না এখন পর্যন্ত। এখন যারা আঙ্গুর শুনতে আছেন নোয়াখালীর কথা, আমি যেটা কইতাম আঙ্গুর নোয়াখালীর মানুষ আঙ্গুর ইতিহাস ঐতিহ্য, ইতিহাস ঐতিহ্যের কারণে আমরা নোয়াখালীরা সবসময় সেরা, আঙ্গুর মধ্যে খারাপ ভালো খারাপ আছে ভালো আছে কথা কইতাম, ইতিহাস ঐতিহ্যের কথা যদি কইতাম চাই আমরা নোয়াখালী লাগো যে ঐতিহ্য, এই নোয়াখালী ঐতিহ্যের মধ্যে আমরা যদি বাংলাদেশের স্বাধীনতা শুরু করি চিন্তা করেন, বাংলাদেশ এই পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন সেক্টরের নোয়াখালীরা কিন্তু অবদান রাখে গেছে। এই তো বরিশালের ভাই আইছে ওই দেন লঞ্চে তেজগুলি তুলে আইছেন, ঠিক মতো মুখটাও দেন নামতে মাত্রই নামতে নাই রিক্সা রিক্সা মনে হয় না দৌড়ে আইছে, দৌড়ে আইছে চেহারা তোর অবস্থা দেন তারা বোঝা যাইতেছে আজকে লঞ্চে মনে খানা টানা ভালো হয় না, দাগ ধরে দৌড়াদৌড়ি করে আইছে আঙ্গ বরিশালের ভাই, বরিশালের বাইরে শুভেচ্ছা অভিনন্দন জানাই, যদি আজ উল্টা আল্টা কয় পর আমি ফোনটা অর্ডার কিছু ইনফরমেশন যায় কিছু দেওয়ান লাগবে, আগে না হলে তো কম দেয় না। বরিশালের ভাই কিছু দিনই কইতে চাই, বরিশালের বাইরে কত মাইকটা খুলি দেন, মাননীয় স্পিকার স্পিকার স্যার আপনি বরিশালের বাইরে কত মাইকটা খুলে দেন ভাই, কি জানি কইতে চাই। নোয়াখালীর ব্রেন শার্প আছে, এখন কিন্তু স্পিকার বলছে, বরিশালে বলবে সমস্যা নাই, সে তার মতো করে বলে ফেলবে, সবাই মিলে আটকায়ও রাখতে পারবে না। নোয়াখালীর প্রিন্স নোয়াখালীর গল্প করতে থাকেন। আচ্ছা যাও অনানগর নোয়াখালী আইতাম আই কইম কিল্লা আন্দার নোয়াখালীরে ডরাই না, দুই একটা বেগমগঞ্জের কারণে কিন্তু আঙ্গুর নোয়াখালী ঐতিহ্য চলে যাইতো না, আঙ্গুর নোয়াখালী কিল্লে আমরা কই আমরা নোয়াখালীর আসলে আমরা একটা কথা খেয়াল করিছান, বাংলাদেশের অন চালায় কারা, বাংলাদেশটা কেন্দ্রে চলতে আছে, বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে কারা কাম করতে আছে, আঙ্গুর নোয়াখালীর কাম করতে। এখন দেন আঙ্গুতে কি কয় নোয়াখালী কিল্লে আইতেন কোয়ানে করে, আঙ্গু বাংলাদেশে যদি রাজনীতির দিকে চিন্তা করেন, বাংলাদেশের রাজনীতির মধ্যে আঙ্গুর নোয়াখালীরা বড় ধরনের অবদান রাখবে। তারপরে বাংলাদেশের স্পিকার আনলে আজকে আজকে আঙ্গ সংসদের স্পিকার আনলে আন্ডার স্পিকারকে আমরা সম্মান দিতে আছি, কিন্তু বাংলাদেশের যে জাতীয় স্পিকার জাতীয় সংসদ এই সংসদের স্পিকার কিন্তু আঙ্গ নোয়াখালী, আঙ্গ নোয়াখালীর স্পিকার যদি আন্না করে মানে 300 জন সদস্যরা 300 জন এমপিরে যদি কথা কইতে কয় তুলে কইতে পারে না, কিন্তু কইতে পারে না, তাইলে আপনারা ব্যাগগুনে কিন্তু সংসদে হারি মাননীয় স্পিকার কন, এ কিন্তু আঙ্গ নোয়াখালী। তারপরে দেন আঙ্গ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাংলাদেশে বর্তমান বাংলাদেশের যে উন্নয়নের দিকে আগাই লইয়ে যেতে বাংলাদেশ আওয়ামী লীগ, এই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কিন্তু ওবায়দুল কাদের, এটা আঙ্গ নোয়াখালী। আমরা নোয়াখালী শুধু শুধু কইতাম গেলে শেষ হইতো না, এরকম কোনো জায়গা নাই নোয়াখালীর, আঙ্গ নোয়াখালীর করানোর কোনো শেষ নাই। তারপরে ইতিহাস ঐতিহ্যের কথা তো আছে, তারপরে শিল্প সংস্কৃতির কথা যদি চিন্তা করেন বাংলাদেশ শিল্প জগৎটারে কিন্তু বাংলা নোয়াখালীর আমরা টিকে রাখি, এটিএম সার্ভিসের মতন মানুষ বাড়ি কোনো নোয়াখালী শ্রমিকের তো নিয়ে কথা কোন কিছু নাকি বিয়ে করছে আঙ্গ, আর আঙ্গ তো আছে মরদ আছে তো আমরা পারি যে কোনো সময় বিয়ে সাথে করতে পারি, এই শ্রমিকের সাথে বিয়ে করছি কিছুদিন আগে আঙ্গ নোয়াখালী কিন্তু দেয় দিছে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারি। আমি তো বুঝলাম যে কলকাতা থেকে আসতে না হয় দেরি হইতেছে, বরিশালটা কোনটা ওঠানো করতেছে কে জানে, সেটাও আসতে দেরি করছে। চট্টগ্রাম আছে, পুরান ঢাকা আছে, যশোর আছে,
আচ্ছা, নোয়াখালী সাউন্ডটা সমস্যা হইতেছে কারণ জানি। নোয়াখালী এই যে অনেকে আঙ্গুরে বেলেম দেয়, আমরা নোয়াখালী বিভাগ চাই, দেয় না আমরা নাকি কমন করে নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী বিভাগ এই দিন ভুলে গেছে একদম কমন কিছু, নোয়াখালী মহাদেশ চাই। আমরা নোয়াখালীকে ওনার মহাদেশের কথা চিন্তা করি না, কারণ আমরা নোয়াখালীরা কিছু ওনার এই বাংলাদেশের কেউ রাজধানীকরণের অন্যরা কেউ কোনো পয়েন্ট তোলে না কেন? এই নোয়াখালীরা তো একা একাই গোল দিচ্ছে, মাঠের মধ্যে আর কোনো প্লেয়ার নাই। এতে পুরান ঢাকায় চলে আমার একখান প্রশ্ন আছে, কেউ যদি না তুলে তাহলে আমি তুলবো। আন্নে কোন আন্নে মানুষ চুকার আন্নে কোন আন্নের কথাই যে সব নোয়াখালীর কাছে আমার 1 নাম্বার প্রশ্ন হইলো যে মহাত্মা গান্ধী একবার রাস্তা ভুল করে বলে নোয়াখালী গেছিল, তার একখান ছাগল ছিল, কে চুরি করছে? এদিকে ইতিহাস পুরান ইতিহাস, আরে মাননীয় স্পিকার আমরা কিয়া কইতাম যে বরিশাল্লা মুসতে মুসতে হাসা দেন দাঁড়িয়ে তাই হ্যাঁ কমন করে গেছে কিল্লাই নোয়াখালী ছাগল লাগে আমরা মহাত্মা গান্ধী ছাগল কিন্তু আমরা চুরি করি না। এই যার একটা কথা আছে না, এই ইতিহাস তো বহুত পুরানা ইতিহাস। নোয়াখালীর যেই বাড়িতে মহাত্মা গান্ধী আসিল এই বাড়িতে কিন্তু আঙ্গুল নোয়াখালীরা আসছিল না, এই বাড়ি হরাদার আসছিল বরিশাল্লা। এই বরিশাল্লা নিয়ে দিকে তাকা রেখে কিল্লাই স্মরণের কথা জানে, ইতিহাস পড়াশোনা করছে, যদিও নোয়াখালী বরিশালের মানুষ পড়াশোনায় ভালো আছে, কারণ এই কি করে শেরে বাংলার এলাকার মানুষ পড়াশোনা ভালো, মেধাবী মানুষ, তারা ইতিহাস জানে। যাক নোয়াখালী মহাত্মা গান্ধী ছাগল কিন্তু আমরা তৈরি করি, যে পুরান ইতিহাস। আমাদের এই প্রশ্ন এটা আর করি লাভ নাই, আমরা যদি অন্য কোনো প্রশ্ন থাকে সেটা কোন আর না থাকলে আমি পরে কথা কান করি। মহাত্মা গান্ধীর সারা বাংলাদেশে এত জায়গা থাকতে নোয়াখালী কিল্লাই এটা তো বুঝুন না। আরেকখান প্রশ্ন আছে, আরেকখান কোন প্রশ্ন কই এলা হলো যে নোয়াখালীতে বেগমগঞ্জটা আছে, সাহেবগঞ্জটা কই গেল? বেগমগঞ্জ আছে, সাহেবগঞ্জ আইলারা এই ধরেন দুইটা বেগমগঞ্জ, সাহেবগঞ্জ নাই গেলে দুইটা বেগমগঞ্জ বাদ দিয়ে বাকি সবগুলো সাহেবগঞ্জ। বেগমগঞ্জ বাদ দিয়ে বাকি সবগুলো আমরা সাহেবগঞ্জ মনে করি, ইয়ে লাগে না মানে বেগমের অভাব একটা নাম দেওয়া লাগে, মাইয়াগড়টা আমরা সম্মান টম্মান করি, ইয়াল্লাই বেগমগঞ্জের একটা নাম দিয়ে রাখছে যে বেগমগঞ্জ। সাহেবগঞ্জ লাগে না, কারণ নোয়াখালী সবাই সাহেব, এতে সবাই সবার নিজের এলাকার সাহেবগঞ্জ মনে করে, যারা নাম দ্বন্দ্বের কারণে সবাই নিজের এলাকাটা সাহেবগঞ্জ মনে করে, যেহেতু বেগমের অভাব আছে এই জন্য একটা এলাকার নাম দিয়ে রাখছে বেগমগঞ্জ। তারপরে দেন আঙ্গুল নয় বাংলাদেশের কোন জায়গাতে যদি খানার কথা মনে মনে মন কলা খাচ্ছে, নোয়াখালীরা এত বোকা? মনে মনে মন কলা খাইলাম, মন কলা খানার তো কিছু নাই মাননীয় স্পিকার। আমরা নোয়াখালীরা মনে মনে না, নোয়াখালী গো আপনারা ইতিহাস ঐতিহ্য খুলি দেন একটু গাড়ি গুটি দেন, নোয়াখালীরা মনে মনে না, নিজেরা এনে সারা হয়ে গেছে, তারা নিজেরা সাহেব, সব জায়গায় সাহেব, এটা নিজেরা প্রমাণ করিয়ে গেছে। আচ্ছা জান খান নোয়াখালী কিন্তু আমরা নোয়াখালীর একটা কথা কই দেন, আঙ্গ ভাষার যে ঐতিহ্য, আমরা শুধু নিজেরা এই ভাষা দিয়ে কথা কই না, বিভিন্ন অঞ্চলের মানুষ ইংরেজি থেকে শুরু করি, ইংরেজিরও আঙ্গুল লোক কথা কই গেছে, ইংরেজের লোক আঙ্গুল লোক ভাষার লোক মিল আছে। এখন দেন নোয়াখালীর একটা এই যে আন্ডাগর আই আর কথা বেশি বাড়াইতাম না, বাকি কেউ কথা শুনি এরপরে কই মারতে করতে। এখন এই জন্য ব্যাকরণের দাওয়াত দিই, আমরা নোয়াখালীর মানুষ এই করোনার সময় সবার মন মানসিকতা খারাপ আছে, আমরা নোয়াখালী চলে আইয়েন, নোয়াখালী আই যে আঙ্গ মহিষের দুধ দিয়ে বা এক ধরনের দই বানায়, এই দই যদি আপনি খান খাইলে না হাগল হয়ে যাবেন। আটা কথা আঙ্গ নোয়াখালীর মানুষের এক ধরনের সুল্লুক আছে, তারা সুল্লুক কয়, আমরা যদি কেউ সুল্লুক মূল্য কারণ জ্ঞানী গুণিয়ন হওয়ালে কইতেন যদি একটা সুল্লুকের ইয়া দিয়ে কই দেন, এটা অর্থ কান করতে কই দেন সিয়ন সিয়ন এই সিলোটিয়া পারে চিটাঙ্গার আফারে কই আফা আন্নে কম চাই সিয়ন সিয়ন হাতা মোটা মোটা ডাইল হল হয় হাং না বিসি হয় লাল, কইতে পারবেন এটা কি? যদি আপনি হারেন তো বুঝান না নোয়াখালীর লোক আছে সার্থক করেন, যদি এটা না হারেন তাহলে আরেকখান কথা কই, এক বুই তিন মাথা বুই খায় শুধু লতা হাতা, কইতে পারবেন নি কি? এক বুই তিন হাতা, বুই মানে বুড়িয়েরি, বুড়ি বুঝেননি, এক বুই তিন মাথা বুই খায় শুধু লতা হাতা। যদি আর এই দুইখানের কথা আপনি কইতে নারেন তাহলে বুঝমান একজন নারী হিসেবে দক্ষ যোগ্য আপনি সুলুক মুলুক জানেন হলে করছেন, আনের চিটাঙ্গের একটা ঐতিহ্য মানি লই হচ্ছে। যাও মাননীয় স্পিকার আর কথা আমি বাড়াইতেন না, আমি শেষ করতাম চাই, কারো যদি কিছু দিকে না থাকে আপনারা যদি গেতে নারেন। মনে হয় না কারো কিছু কর আছে, কিন্তু আমি একটা প্রশ্নের উত্তর পেয়ে গেছি, মনে হচ্ছিল যে এতক্ষণ কি পাগলের প্রলাপ শুনতেছি নাকি, পরে বুঝলাম যে না, এটা হাগলের প্রলাপ, কারণ হইলো এটা মহিষের দুধের দই খাইছে। আচ্ছা এটা তো তো ঐতিহ্য, এখন মসজিদ দুধের দুধ না খাইলে তো বুঝতেন না মসজিদ দুধের মজা রাখি, আমরা সব কিছু দুধ বানাই, মহিষ দিয়ে দুধ মসজিদ দুধ দিয়ে দই বানান যায়, এটা তো আমরা নোয়াখালীরা পারবে, চার তো কেউ চিন্তা করতেন, আমরা সবসময় গরুর দুধ দিয়ে দই খাইতেন, মসজিদ দুধ দিয়ে দই খাওয়ান যেটা আমরা নোয়াখালীরা জানি, আর কেউ জানি না, আমরা সেরা এলে তো আমরা ব্যতিক্রম। ব্যতিক্রম ব্যতিক্রম, অনেক অনেক ধন্যবাদ, অনেক জ্ঞান অর্জন হয়েছে জাতির। প্রিন্স অফ নোয়াখালীকে ধন্যবাদ। আমরা দেখি অন্যরা কি বলে, একটু বোবাবু হয়ে গেছে দুই একজন, একজনের নাকি শুধু নেটওয়ার্ক আসছে আর যাচ্ছে, পুরান ঢাকায় কি তার কাটাকাটির ফল কিনা জানি না, সে একটু আগে মেসেজ পাঠাই দিছে। তো এখন একটু ওই যে ওপারের দাদার কথা না শুনলেই নয়, ওখানে দুর্গাপূজার উপলক্ষে একটা বিরাট উৎসবের ভাব, করোনার মধ্যে ঝামেলা, সে বহুত মনে কষ্টে আছে। তো একটু মৃত্যুঞ্জয় দাদার কথা আগে শুনবো, তার কথা আবারও পরে শুনবো, দুইবার শুনবো।
কথা বলতে আসছেন কলকাতা থেকে মৃত্যুঞ্জয়। নমস্কার দাদা। নমস্কার নমস্কার। ভয় পাবেন না দাদা, ইলিশ খেতে আসিনি। না, ইলিশ তো পাঠিয়ে দিয়েছি, আমরা খেতে আর আসতে হবে না। না দাদা, এখন আমরা ইলিশ পুকুরে সুইমিং পুলে দাদা চাষ করছি, ভয় পাবেন না আপনারা। করোনার ভ্যাকসিনের সাথে সাথে দাদা ইলিশ আমরা চাষ করে নিচ্ছি এখন, আপনাদের পরে নির্ভরশীল নয়, অযথা ভয় পাবেন না দাদা। আপনি দাদা জানেন সবসময় আমরা সেরা ছিলাম, ভালোদের ভিতরেও সেরা দাদা, ভেজালদের ভিতরেও সেরা। কিন্তু আমি না দাদা একটা জিনিস ঠিক বুঝতে পারছি না, সেটা হচ্ছে গিয়ে দাদা আমরা সব বন্ধ রেখে জয়েন্ট পরীক্ষাটা, ইন্টার্ন পরীক্ষাটা, নেট পরীক্ষাটা নিয়ে নিলাম, আর আপনারা দাদা সব খোলা রেখে পরীক্ষাটা বন্ধ করে দিলেন। আপনাদের দাদা এগুলো আমি ঠিক আসলে না বুঝে উঠতে পারি না দাদা, আপনারা এই যে ভেজালটা আর কোনটা ভালো কিভাবে যে নির্ধারণ করেন। আচ্ছা দাদা, এই একটা জিনিস খুব খেয়াল করলাম, আপনারা ইদানিং আমাদেরকে খুব ফলো করছেন দাদা। এই যে দেখুন দাদা, আমাদের জ্যোতিবাবু 23 বছর ক্ষমতায় ছিল দাদা, আপনারা ঠিক দাদা স্বপ্নটা পূরণ করার জন্য বাবু পেতে সালাউদ্দিনকে একেবারে রেখে দিচ্ছেন দাদা 20 বছর ধরে। কি যে দাদা অনুসরণ করছেন, এই যে আমাদের দাদা যেটা ভেজাল ভেজাল, আপনারা কিন্তু দাদা সেটাই অনুসরণ করছেন, করে আপনারা একটু আসলে নাম কামাতে চাচ্ছেন, কিন্তু তোমার একটা লাভ হবে না দাদা এগুলো করে একেবারে। আর দাদা একটা কথা আমি একটু বলে রাখি দাদা, সেটা হচ্ছে গিয়ে এই যে শিল্পের কথা আমরা সবসময় বলি, শিল্পকে আমরা কিরকম গুরুত্ব দিয়ে থাকি দাদা। দেখুন এই যে আজকে দাদা আপনি এই যে যখন সবসময় যুব সমাজের মুখে শুনবেন, কার কবিতা শুনছেন দাদা? এই যে যেতে যেতে পথে পূর্ণিমা রাতে কে গাছে দাদা? রুদ্রদা। এই যে রুদ্রদাকে নিয়ে দাদা আমাদের কত ফ্যান্টাসি, দেখুন কলকাতা বিশ্ববিদ্যালয়ে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ওনাকে নিয়ে কিন্তু দাদা আমরা ঠিকই উৎসব করেছি। আপনাদের দাদা একটা ভালো ছেলে আছে দাদা, একদম একদম দাদা একেবারে সেরা দাদা, ছেলেটা হিরো আলম, কিন্তু আপনারা দাদা তাকে কি করছেন? প্রেক্ষাগৃহে ঢুকতে দিচ্ছেন না, আপনারা কি করছেন? বিশ্ববিদ্যালয়ে আসতে দিচ্ছেন না, হলের ভিতরে আসলে দাদা বের করে দিচ্ছেন। ভেজাল জিনিসগুলোকে দাদা কিভাবে সমাধান করতে হয়, এগুলো রুদ্রদাকে আমরা যেভাবে করেছি সেগুলো দেখে আপনারা শিখুন, আপনারা কিভাবে দাদা ভেজালের ভিতরে ভালো হবে। এদের কিন্তু আপনারা ঠিক মতো একবারে দাদা সম্মানটা করছেন না। এই যে নোবেল দাদা আমাদের এখানে আসলো, কি সুন্দর গাইলো, একেবারে মানে মনটা দাদা একবার মাইরি কি বলবো, একেবারে ঘুরে গেল। আপনাদের ওখানে গেল দাদা ভেজাল একেবারে দাদা মিশিয়ে গেল, একবার মিশিয়ে গেল, হচ্ছে না। আপনাদের দাদা হতাশ, এই যে ইলিশ নিয়ে পড়ে আছেন সবসময়, শিল্পের কোনো গুরুত্ব নাই, এগুলো দিয়ে কিভাবে হবে দাদা আপনাদের? এই যে দাদা দেখুন ভেজাল কিভাবে ভালো করতে হয়। এই যে আমাদের পাওলি দিয়ে দাদা যে সময় প্রথম অভিনয় করতে আসলো, কি সমালোচনা সবাই আপনাদের কেন ফেসবুকে করলো, পাওলি চলবে না অমুক তমুকে 7 পাস। কিন্তু দাদা আমরা আমাদের কলা কৌশলীরা ঠিকই পাওলি দিকে ভেজাল হোক যা হোক একবার এক শিল্পী করেছে, এই যে মিরাক্কেল 10-এ এখন বিচারক হয়েছে। আপনারা দাদা কি করলেন? এই যে মুনমুন ময়ূর এগুলোকে আপনারা সমালোচনা করে ছুড়েই ফেলে দিলেন। ভেজাল জিনিসকে আপনারা কখনোই দাদা সেরা করতে পারবেন না, এগুলো আমরা কলকাতা দাদা এগুলো আমরা ঠিকঠাক বুঝে যায় দাদা। আরেকটা জিনিস দাদা, আপনাদের জন্য আমাদের খুব কষ্ট হয় দাদা। এই যে দেখুন মিথিলা দি, কি বলবো দাদা, আপনাদের 3D শিল্পী তাওসানের সাথে দাদা সংসার করলো, কি বুঝলাম না, হলো না। আমাদের সৃজিত দা এই যে বুড়ো বয়সে কি ভেলকি দেখাচ্ছে, একেবারে চলে আসলো দাদা। এই যে আপনাদের কষ্টগুলো আমি বুঝি দাদা, আপনারা এই যে ভেজাল আমি সেরা অমুক তমুক এগুলো নিয়ে পড়ে আছেন, এগুলো হবে না দাদা। এই যে নোয়াখালীর দাদা বলছিল, নোয়াখালীর দাদা কি বলছিল, ওনারা নাকি শুনেছি, আমি শুনেছি আমাদের গোর্খাল্যান্ডের সাথে নাকি ওনাকে একটা নোয়াখালী স্টেট চাইছে, ওখানে কি ছাগল চোর স্টেট না কি একটা বানাবে, ওই যে গান্ধীজি ছাগলটা চুরি করেছিল ওটা নিয়ে এখনো পড়ে আছে। আমরা বিচার চেয়েছিলাম পাইনি, এখন ছেড়ে দিয়েছে শেষ রায় একেবারে। এগুলো আমাদের খুব বিরক্তি লাগে এগুলো দিয়ে। মানে কি বলবো দাদা, আপনাদের ওখানে পরিবেশটা দাদা, আপনারা যে নিজেদেরকে কিভাবে ভেজালের ভিতরেও সেরা দাবি করেন, এগুলো আমি ঠিক বুঝে উঠতে পারি না। এই যে বরিশাল দাদা, আসতে সাল যাইতে সাল বরিশাল, এই বরিশাল নিয়ে আপনাদের গর্ব আছেন, দেখলাম নেটে 1 বছর ধরে আসলো। এই যে দাদা কি বলবো সুন্দর করে একেবারে এই বরিশালের যে লোক উনি দেখলাম যে মানে 10 মিনিট পরে মনে জয়েন করেছেন এখানে, একেবারে এগুলো পশ্চাৎপদ জায়গা, এগুলোকে ফোকাসে আনবেন না কখনো। আপনারা যে কেন এগুলো নিয়ে এত বেশি কথা বলেন আমরা আসলে বুঝে উঠতে পারি না। ওরা শিল্পের কদর করতে বোঝে না। শুনেছি বুড়িগঙ্গা নদীকে খুব এরা দূষিত করছে। আমরা স্বচ্ছ ভারত অভিযান চালাচ্ছি, ভাবছি বরিশাল আর নোয়াখালীকে ডেকে স্বচ্ছ ভারত অভিযানের ট্রেনিংটা দিব ওদেরকে, যাতে ওরা একটু সুন্দর করে ভালো করে এগুলো শেখে কিভাবে পরিবেশ বাঁচিয়ে রাখতে হয়। এসব বিষয়ে ওদের অনেক জানার দরকার দাদা। এখানে যে পুরনো ঢাকা সে মনে হয় জয়েনই করতে পারেনি, পুরনো শব্দ দাদা আপনি বুঝতে পারছেন। হ্যাঁ জি বলুন। এই যে আপনি যে মনে কইলেন যে মুই দেরি করে আইছি কিয়া, আমি কি আমেল্লা মনে করছেন যে এই জায়গায় খাওন দেবে, আগে ভাগে যাই আগে ভাগে খাইবে না, মুখে ঘরে ভাত আছে, মোরা লেগে দেরি করে আই। জানতাম আমি এই প্রশ্নগুলো আপনারা করবেন, আমি জানি দাদা আপনাদের দেশের নেত্রী না, ওই যে ডাক্তার জাহাঙ্গীর কবিরের ভিডিও সব সময় চলছে, 16 ঘন্টা ধরে খাবেন না, ইন্টারমিডিয়েট ফাস্টিং করবেন। কোথা থেকে এসে দাদা
কলকাতা থেকে। এই যে নোবেলটা পেলো দেখলেন না দাদা, ইউএনডিপির এই যে ফুড প্রোডাক্টটা, এটাও যেটা ভারতীয় সেন সাহেব উনি তো বলেছিলেন কম খাও, অন্যদেরকে দিয়ে দাও। অভিজিৎ বিনায়ককে দেখুন দাদা, কম খাচ্ছে, নোবেল পাচ্ছে। মাননীয় স্পিকার, আপনি তো এই যে লকডাউনের ভিতরে জাহাঙ্গীর কবিরের ভিডিও দেখে একেবারে ইন্টারমিডিয়েট ফাস্টিং করেছেন, 16 ঘন্টা খাননি। এগুলো আমাদের তো দাদা কলকাতার ভাষা, আলু খাবেন না, পেঁয়াজ খাবেন না, একবেলা খাবেন। আমরা খাওয়ার জন্য আসি না। বরিশালেরা ওগুলো আসতে পারে, শুনেছি ঢাকায় আছে, একবেলা পেটে ভাতে থাকে। ওগুলো তাদের চরিত্র, এগুলো আমাদের চরিত্রটা। আমরা সবসময় কম খাই, শরীর ভালো রাখি। মাননীয় স্পিকার এটা জানেন, মাননীয় স্পিকার এটা পালন করছেন, নোয়াখালীর উনি পালন করছেন, আমি শুনেছি, তাহলে ভিডিও খুব চলছে জাহাঙ্গীর কবিরের। কলকাতার দাদা কি তাহলে খেয়ে এসছেন না গিয়ে খাবেন? দাদা আমরা সবসময় খেয়ে আসি, আর খাওয়া এত গুরুত্বপূর্ণ নয়। আপনি তো জানেন দাদা, 4 ঘন্টার ভিতরে খেলেই হয়। আপনাদের ওখানকে ডাক্তাররা বলছেন এই ধরনের ফাস্টিং গুলো আমাদেরকে করতে হবে, খাওয়া একেবারে গুরুত্বপূর্ণ নয়। দাদা মাননীয় স্পিকার, আপনাকে এবং আমাদের দাদাদেরকে আমার একটু আমন্ত্রণ থাকলো, আসবেন কলকাতায়, অর্ধেক ডিমের পুরোটাই খেয়ে যাবেন। এর জন্য আসবেন, কিন্তু দাদা এই পূজার সময় আবার আসবেন না, করোনার সময় খুব মুশকিল। এখানে আমাদের এই আসলে পরে, আপনারা আসলে অনেক ভিড় হবে, করোনা ছড়িয়ে পড়তে পারে, এ সময় আসার কোনো দরকার নেই দাদা। আর সবসময় একটু অন্যদেরকে দাদা সুযোগ দিবেন। যেরকম মনে করেন আমাদের এখানে কিন্তু আমরা তেলে ভাজাটা, এই যে সিঙ্গাড়া, তেড়ে ভাজা, এগুলোকেও কিন্তু আমরা শিল্প দাঁড় করে ফেলেছি দিদির নেতৃত্বে। দিদি দাদা মিলে আমাদের এখানে কিন্তু এটাকে শিল্প করেছে। আপনারা এভাবে শিল্প করুন, এগুলোকে শিল্প করে এগিয়ে নিয়ে যান। তো দাদা একটা কথা একটু বলতে চাই, সেটা হচ্ছে গিয়ে নোয়াখালী কিভাবে নাম হলো ওটা বলছিল। ওটা তো আসলে মেন প্রথম কথা না। প্রথম কথা হচ্ছে গিয়ে আমাদের কলকাতা কিভাবে নাম হলো দাদা, আপনি জানেন। হুগলি ছিল, কলকাতা তো ছিল না দাদা। হুগলির ওখানে কিছু কৃষক দাদা ধান কাটছিল, ব্রিটিশরা এসেছিল শুনেছি। তো আসার পরে তারপরে কি হলো, রাস্তা দিয়ে যাচ্ছিল, জিজ্ঞাসা করছিল যে কি ব্যাপার, কবে কবে কেটেছেন, ইংলিশে জিজ্ঞাসা করছিল। তো আমাদের কৃষকরা তো দাদা তো ইংলিশ জানে না, আমরা বাংলা ভাষাটা খুব ভালোবাসি, বাংলার চর্চাটা সবসময় করে চলেছি। তো ওখানে জিজ্ঞাসা করছিল এটার নাম কি। তো আমাদের কৃষকরা ভাবলো মনে হয় বলেছে কবে কেটেছি ধান, তো ওরা বললো যে কালকাটা। তো তখন ব্রিটিশরা বুঝলো কালকাটা, ও তাহলে কালকাটা, সেই থেকে কালকাটা নাম হলো। এটাকে অনুসরণ করেছে নোয়াখালীর ভাইয়া বলছিল যে কালকাতা থেকে যেভাবে কলকাতা আমরা করলাম, ওরা ওই নোয়াখালী এগুলো করছে, বরিশালরাও এগুলো করছে। মানে স্পিকার, যত দিক থেকে আপনি যান না কেন, এই রবীন্দ্রনাথের কথা বলুন, মাইকেলের কথা বলুন, আমি আপনার প্রশ্নটা নিব, দেখেন। হ্যাঁ জি বলুন না, প্রশ্ন এখনই নিতে হবে দাদা। এই দাদা আপনারা যে আগে হাদারাম ছিলেন, হাদারাম মানে ব্যাক কলেরই নোয়াখালী, নোয়াখালী ভাষা যেটাকে ব্যাক কল, আপনারা কি এখনো আগের মতন ব্যাক কল আছেন? একটা উত্তর দিবেন, বুঝবেন। আর একটা আগের মতো ব্যাক কল আছেন না এখন? না, কি ধরনের ব্যাক কলের কথা আপনারা বলতে চাচ্ছেন দাদা, আমি ঠিক বুঝতে পারছি না, যদি একটু বিস্তারিত বলতেন। আপনারা জিজ্ঞেস করলেন যে জায়গার নাম জিজ্ঞেস করলো, আপনারা বুঝলেন যে আপনি ঠিক বোঝেননি, বিষয়টা হয়েছে কি দাদা, আমরা এইসব ইংলিশে আপনাদের এখানে যে আপনি নিজেই বললেন যে আপনারা ইংরেজি বোঝেন না। হ্যাঁ, আমরা ইংরেজি বুঝি না, কারণ দাদা এগুলোতে আমাদের আগ্রহ নেই বিদেশি ভাষাদের। আমরা শুনেছি আপনাদের এই যে বরিশাল, তারপরে হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে যে নোয়াখালী, এগুলো পর্তুগিজরা যে সময় আসতো তাদেরকে বিভিন্ন ভাবে আপ্যায়ন করতো, তাদের কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করতো। এগুলো আমরা কখনো পরদেশীদের সাথে, বর্গীয়দের সাথে আমরা কখনো এই ধরনের সম্পর্কে যাওয়ার চেষ্টা করি না। আমরা দেশকে ভালোবাসি, ভাষাকে ভালোবাসি, এই জন্য আমরা সবসময় সেরা, আমরা এই ভেজাল ভাষা এগুলো ভিতরে আনি না। বাংলাদেশ না ও দাদা, আমরা তো শুধু বাংলাদেশ না, আমরা সারা পৃথিবী চালান লাগে, আমরা বিভিন্ন অঞ্চলের ভাষা জানার লাগে। দেখলেন নোয়াখালী ভাষা কিন্তু মিক্স, পর্তুগিজ কন, হিন্দি, ফার্সি, উর্দু, আরবি, ইংরেজি মিলে কিন্তু নোয়াখালী ভাষা। কিন্তু আমরা নোয়াখালীরা সারা দুনিয়া চালাই। আমরা তো কলকাতার মতন কিন্তু ক্যালকাতা 2-4 লাইন ফোন করে দিকে বলতে দেখালাম কেন কবেন কালকাতা। আমরা তো একটু বলে চলবে না, বাংলাদেশ এক জিনিস, একটা ডিমের আবার কি করেন, এক ডিমের অর্ধেকটা পুরোটা খেতে আসবো কি? আমরা নোয়াখালীও কি খানার দানার অভাব হচ্ছি না? আপনারা এত মিশিয়ে ফেলেছেন, একেবারে এই যে শস্যের মতো এত মিশিয়ে ফেলেছেন যে আলাদা করা যায় না। একটু পরে বরিশাল্লা এসে আপনাদের পাশেই সেই বলবে যে আপনার ভাষা বোঝা যায় না, এগুলো কি বলছেন। এভাবে মিশাবেন না দাদা, মিশালে কি হয়, একসময় নষ্ট হয়ে যায় ভাষাটা, কেউ আর এটা শুনতে চায় না, আপনাদের প্রতি আগ্রহ হারিয়ে যায়। এগুলো করবেন না দাদা, আমাদের মতো একটি জায়গায় থাকুন, একটিকে গুরুত্ব দিন। আমার মনে হয় বরিশালের উনি একটি প্রশ্ন করতে চাচ্ছেন অনেক সময় ধরে, আমি দেখতে পাচ্ছি। বরিশালটার প্রশ্ন আছে কিনা জানি না, কিন্তু এই যে আমাদের চিটাগাং এর যে প্রিন্সেস আছেন ওনার একটা প্রশ্ন আছে। সে তো
বিখ্যাত পান নিয়ে একবার কলকাতা গেল, আপনার সঙ্গে দেখা হলো, এক্সপিরিয়েন্স তো খুব একটা ভালো না। আপনি তো তাকে বলেছেন যে পান নাই, সুপারি থাকলে দিতাম, বাড়ি যায় চুন দিয়ে খাইতেন। এরকম একটা এক্সপিরিয়েন্স হওয়ার পর সে তো তার মহেশখালীর বিখ্যাত পান সঙ্গে করে ফেরত নিয়ে আসছে। তো এটা তো আজকে আপনি যত ভালো ভালো কথা বলছেন, সেদিন যা করেছেন তার সঙ্গে তো মিলছে না দাদা। কেমন হলো ব্যাপারটা? দাদা দেখুন, এসব পানের যুগ শেষ হয়ে গেছে। পার কিস্তিতে আসুন, বারে বসিয়ে দেব। এসব করবেন না, ছোটখাটো বিষয় নিয়ে আমাদের আর আগ্রহ নেই। বারবার বলছি, এসব বিষয়ে আমরা কথা বলতে চাই না। আমরা পার কিস্তিতে সলভ থেকে এখন সব সুন্দর করে বারে বসিয়ে দিচ্ছি। এগুলো কোথায় পান সুপুরি নিয়ে আপনারা পড়ে আছেন, একেবারে 50-এর দশকের কথা বলছেন। এগুলো বলবেন না দাদা, আমি জানতাম আপনারা এইগুলো নিয়ে সবসময় আলোচনা করার চেষ্টা করবেন। আমাদের এই পান সুপুরি, দই, মুড়ি মুড়কি, তারপরে আপনাদের এই যে মাননীয় স্পিকার এই লঞ্চ যাত্রা, পুরনো ঢাকার মুড়ির টিন, এগুলো শেষ হয়ে গেছে দাদা। এখন সল্টলেকের দিকে তাকান, কলকাতার দিকে তাকান, সায়েন্স সিটির দিকে তাকান, বারের দিকে তাকান, থিয়েটারের দিকে তাকান, উন্নয়নের দিকে তাকান। শোনেননি দাদা অনুব্রত মন্ডল কি বলেছে? উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে। আমাদের ওখানে উন্নয়ন এখন রাস্তায় দাঁড়িয়ে আছে। পান সুপুরি নিয়ে দাঁড়ানোর সময় এখন আর নেই দাদা। এগুলো আপনাদেরকে অনুধাবন করতে হবে। এই জন্য বারবার আপনাদেরকে বলে থাকি দাদা যে আমরাই সেরা। কেন সেরা সেটা তো বলছি, আমাদের রবীন্দ্রনাথ গুরুদেব তিনি আছেন, সে কারণে আমরা সেরা। আপনাদের এখান থেকে মাইকেলকে আমরা নিয়ে গেছি, সে কারণে আমরা সেরা। বরিশালে একটা ভালো ছেলে হয়েছিল, এই যে মিঠুন চক্রবর্তী, তাকে আমরা নিয়ে গেছি সেরা। ভেজালের ভিতর থেকে যে সেরা গুলো ছিল সেগুলোকে আমরা নিয়ে গেছি। আমাদের যারা ভালো ছিল একসাথে মিশিয়ে আমরাই সবসময় সেরা হয়ে রয়েছি। আপনারা কখনোই সেরা হতে পারবেন না। ও দাদা, যশোর থেকে যে আমাদের ছেলেটাকে নিয়ে গেলেন মাইকেল, ওটাকে আবার ঠেলে ইউরোপে পাঠিয়ে দিলেন কেন? না দাদা, আমরা তাকে ইউরোপে পাঠাইনি। ইউরোপে চলে গেছিল ওই নোয়াখালীর মতো চিন্তা ভাবনা, ভাবছে আমরা বৈশ্বিক হবো, সব ভাষা শিখিয়ে ফেলবো, অমুক হবো তমুক হবো। পরে তো আমাদের বিদ্যাসাগর দাদা, উনি তো বুঝালেন বিদ্যাসাগর যে না, ওখানে থাকা যাবে না, এই কলকাতায় আসতে হবে। এই জন্য তো আবার কলকাতায় ফিরে আসলো, বাংলাটা শিখলো, আবার লিখলো। এটাই তো আমাদের দাদা বিশেষ গুরুত্ব। আমাদের এই যে অর্ধেক ডিম নিয়ে 1 কাপ চা 3 ভাগ করে আমরা খাই, এটাকে আপনারা ভাবছেন যে দাদা আমরা পয়সা বাঁচানোর জন্য করছি। এটা আমরা কখনো পয়সা বাঁচানোর জন্য করছি না, এটা আমরা সবসময় স্বাস্থ্যের জন্য করছি, স্বাস্থ্যের জন্য ভালো। দাদা বুঝে ফেলেছি, আগে 8খানা ডিম পুরোটাই খেতেন, আর এখন 1খানা ডিমকে 1 হালি মনে হ্যাঁ করে দাদা, খাচ্ছেন। কোলেস্টেরল বেড়ে যাচ্ছে তো, একটা ডিমে অনেক বেশি কোলেস্টেরল, এজন্য পুরোটা এখন আর খাচ্ছি না। ওই যে ক্ষুধা নিয়ে কি যেন সুগার, একটা তালিকা হয়েছে, বোঝাই যাচ্ছে। তো আমরা একটু নোয়াখালী থেকে ফিরবো চট্টগ্রামের দিকে। আপনি যদি প্লেনটা ছাড়ার পারমিশন দিয়ে দেন তাহলে আমরা এখন চিটাগং এ ল্যান্ড করব। দাদা করোনার সময় আমরা সব বন্ধ রেখেছি, কিন্তু পরীক্ষা নিচ্ছি। দয়া করে আপনারা সব খুলে রেখেছেন, পারমিশনের কোনো দরকার নেই, পরীক্ষাটাও সাথে করে নিয়ে নেবেন। আপনি ট্রেনটা চালু করে দিন। চালু করে দিলাম এবং এই এখনই চলে আসছি চট্টগ্রাম। কথা বলবেন শ্যামা দাস। মহেশখালীর খুব ভালো কোয়ালিটির পান নিয়ে যে কলকাতায় যে হতাশে ফিরে এসেছিল, সেই কাহিনীটাও বলবে, কিন্তু তার বীরত্বের কাহিনীটাও বলবে প্রীতিলতার কথা বলবে, কলকাতার দাদা বাবুর 1খানা ডিমকে 1 হালি মনে করে খাওয়ার গল্পটাও সে বলবে। শ্যামা দাসের কাছে আমরা শুনবো। ধন্যবাদ আরে সুযোগ কান করে দিবার লাই। যাই হোক, নোয়াখালীর বাইয়ের হতা বোধ কতক্ষণ ধরে উনিলাম, অনেও হইলেন যে এতারা হতা হইলে মন্ত্র মন্ত্র লাগে। আপনি কিন্তু মন্ত্র ন লাগে মাননীয় স্পিকার, আপনি মনে হইয়ে যে নোয়াখালীর বাইয়ে যে হতা হর এতে কেন জানি ব্ল্যাক ম্যাজিক মনে হইয়ে। এটা তো গোটা বাংলাদেশ জানে যে নোয়াখালী আসলে জাদু টোনা, গরম ছাড়া খুব বেশি হতা হইতো না পারে। যাই হোক, হতা হইবার আগেই হই কলকাতার দাদা এসি, এখন আবার দেখিলাম যশোরের বড় ভাইও আইলো। যাই হোক, বরিশাল আর যশোর লয়ে হতা হই লাভ নাই, তারা আই দেরি, তারা লই আর কি হতা হইও। যারা তো আসলে সময় জ্ঞান নাই, তারা আসলে জ্ঞান নেই, তারা যে সেরা হয় ইয়ান আপনার ধারণা নাই। তো বোধ কেউ আর অবশ্য জিজ্ঞেস পারন যে আর বাসা লই বোধ জন্য তো একটা অভিযোগ থাকিত পারে যে আর হতা নাকি বেগুনে ন বুঝে। এখন এটা একখান হতা হইতাম চাই। মাননীয় স্পিকার, আপনি জানেন যে শুধুমাত্র আমরা যখন বিদেশে যাই তখন হইতেছে যারা স্পেশাল জাতিসংঘের ধরেন যখন কোনো একটা অধিবেশন হয়, সেখানে আমরা জানি যে একজন সাথে থাকে যে হইতেছে কথা একটা তর্জমা করে দেয়, তার ভাষা থেকে তর্জমা করে দেয়। তো আমরা চিটাগাং এর মানুষ আসলে আন্তর্জাতিক, আমাদের ভাষাটাও একটা আন্তর্জাতিক ভাষা। এই কারণে আসলে আমরা আমাদের ভাষায় কথা বলি, যার শুনতে ইচ্ছা হবে, যার শোনা দরকার, সে আসলে তর্জমা করার লোক নিয়ে এসে কথা বলবে। এই জন্য আমি আসলে আমার চট্টগ্রামের ভাষায় কথা বলবো, কারণ হচ্ছে আমাদের ভাষাটা আসলে একটা আন্তর্জাতিক ভাষা। তো যাই হোক, আমি আসলে এখানে অনেকক্ষণ ধরে শুনলাম, আমার কাছে সব শুনে মনে হলো এরা সবাই একটা খালি কলসি নিয়ে আসছে এবং সেটাই ওরা বাজাচ্ছে
এই জন্য আমি এখন একটা ভরা কলসি নিয়ে আসবো, ভরা কলসিটা আসলে কতটুকু বাঁচবে সেটা মাননীয় স্পিকার আপনিই চিন্তা করবেন। তো যাই হোক, কথা জিয়াত্তন শুরু করলাম। আসলে চট্টগ্রাম ওটা শেয়ার হইলে ভুলেব, চট্টগ্রাম কিন্তু চট্টগ্রাম, সেরা থাকে খারাপ থাকে বালা থাকে, এক এক গান এক এক রকম হতা। কিন্তু চট্টগ্রাম আসলে হনো জাতদি নকরে, কারণ চট্টগ্রাম হচ্ছে চট্টগ্রাম, কিবা আলাদা বিশেষণ বুঝতে পারবেন না মাননীয় স্পিকার। এখন হর্নের তো শুরু করবো, হইলে দেখুন দেশপ্রেমের কথা অনেক তো হইলেন, প্রীতিলতার কথা, সূর্য সেনের কথা, এই যে কলকাতার দাদা এর বহুত স্বাধীনতার গল্প নাই গেল। এখনই তারা হইতাম চাই কলকাতার মধ্যে ধান কাটছে নাকি ধান কাটে নাই ইন হিসাব করতে যাইলে তো বেগুনের আগে চিন্তা করেন দরকারি তারা স্বাধীনতা আন দিয়ে হনে। তারা এই যে স্বাধীনতা, তারা যে একটা স্বাধীন রাষ্ট্র ব্রিটিশের আন্ডারতুন বাইরে গিয়ে ইয়ান তো কলকাতার মেয়েছে ন পারে, ইয়ান গরনাল্লাই আরা চট্টগ্রামতুন বীর চট্টলার সূর্য সন্তান মাস্টার দা সূর্য সেনার প্রীতিলতা আছিল। ইতারা নতাকেলি ধরুন যা যে ভারতের নামও নথাকতো, কলকাতার নামও নথাকতো। চট্টগ্রাম সুতরাং হন দরকার শুধু বাংলাদেশের স্বাধীন করবে তা না। চট্টগ্রাম একদিন পরে আই, বোদ্ধা একদিন পরে, যশোর একদিন পরে আই। তো জিয়ান হইতাম চাই মাননীয় স্পিকার ইয়ানো জি দেখ সোন চাই মাননীয় স্পিকার এঙ্গুরি ইপ টিজিং করিলি কেন কথা হয় মাননীয় স্পিকার আমার হস্তক্ষেপ কামনা করি। তো জিয়ান মাননীয় স্পিকার একটা প্রশ্ন আছে মাননীয় স্পিকার। না দাদা একটু পরে কথা বলেন, একটু পরে কথা বলেন। তো যাই হোক, আজকে যদি চট্টগ্রাম না থাকতো শুধু যে বাংলাদেশ স্বাধীন হইতো না তা না। আজকে ময়মনসিংহ খালি তোমার কথাই হবো, একটা পয়েন্ট অফ অর্ডার আছে, এটা যে ন্যায় লাগবে। যে পয়েন্ট অফ অর্ডার কার কত দেখি। মাননীয় স্পিকার হন মাননীয় স্পিকার হই ফেলুন, মাননীয় স্পিকার অনার পয়েন্ট অফ অর্ডার তুলি ফেলুন। এই পয়েন্ট অফ অর্ডার হলো কথা কই না। মাননীয় স্পিকার অনেক প্রশ্ন মাননীয় স্পিকার। আমার প্রশ্নটি হচ্ছে যে উনি এত সেরা দাবি করছেন নিজেদেরকে দাদা। এই একসঙ্গে কতগুলো পয়েন্ট একজন একজন করে। আসলে মাননীয় স্পিকার আমরা বেশি স্পেশাল তো। প্রশ্নটা হচ্ছে কি এত সেরা দাবি করলেন এই চার পাঁচটা মিলে একসঙ্গে কি কয়? মাননীয় স্পিকার প্রশ্নটি কি আচ্ছা না দাদা আপনি অনেক বেশি স্লো, বুঝতে পারছি আপনি আসলে কিভাবে স্লো হইতে ফাস্ট হবেন সেই ব্যাপারে আপনি আসলে যশোর অথবা বরিশালের কাছ থেকে ট্রেনিং নিতে পারেন। কারণ দেখেন ওরা রাতের বেলাও সানগ্লাস পরে আসছে, ওরা আসলে কি রাত কানা রোগী না দিন কানা রোগী এটা আসলে আমি বুঝতে পারতেছি না। তো যাই হোক পরে আমার প্রশ্নটি হচ্ছে কি উনি যে এতজনের নাম বললেন কিন্তু যে সময় আমাদের এই যে মহানায়ক বিরাজ ভট্টাচার্য চিটাগাং এ গেছিলেন, এখন কেন চিটাগাং এর একটা মেয়ে কলকাতার সাথে প্রেম করলেন সেই যুগে, তার মানে আপনি বুঝতেই পাচ্ছেন কলকাতার ছেলেদের কি একটা চাহিদা সবসময় ছিল চিটাগাং এর কাছে। এত সেরা দাবি করে মাতিন কিন্তু ঠিকই মাননীয় স্পিকার শেষ পর্যন্ত প্রেমটা করেছিল আমাদের ভট্টাচার্য সাহেবের সাথে। একটু বলে যাবেন যে কেন এরকম হচ্ছে আর এত সেরা কিছু থাকার পরেও কেন তারা প্রেম কলকাতার সাথেই করতে চাচ্ছে সবসময়। এই কলকাতার দাদা ডিসকোয়ালিফাইড, এই প্রশ্নের উত্তর দেওয়ার দরকার নাই। কিন্তু নোয়াখালীর আমি একটা কাজ দিতে চাই, আমি হইলাম স্পিকার আর হোস্ট নামে এক বেটা আছে একটু পর পর আমার মাইক মিউট করে দেয়, এটা একটু খুঁজে বের করতে হবে। নোয়াখালী আমরা চিটাগাং এর কথাই শুনবো, কোনো প্রশ্ন নাই, পয়েন্ট অফ অর্ডারও নাই, কথা বলবে চিটাগাং। ধন্যবাদ মাননীয় স্পিকার। তো যাই হোক যেখানে ছিলাম, চট্টগ্রাম না থাকলে আসলে শুধু বাংলাদেশ না কলকাতা নামেও কোনো কিছুর অস্তিত্ব থাকতো না। এরপর আসেন যে কলকাতার দাদা একটা আসলে প্রেমের কথা বললো, আসলে চট্টগ্রামের মানুষ তো একটু প্রেমিক মনের মানুষ, এখানে প্রেমিক না হয়ে আমাদের উপায় কি বলেন? মানুষ ঢাকা শহরে প্রেম করতে কোথায় যায়? বুড়িগঙ্গার ফোঁসা পানির পারে। আর চট্টগ্রামের মানুষ প্রেম করতে কোথায় যায় মাননীয় স্পিকার? আমাদের প্রেম করার জন্য কোনো জায়গার অভাব নেই, আমাদের পাহাড় আছে, সমুদ্র আছে। আপনি সবাই দেখতেছি মাননীয় স্পিকার, আপনার কথাই বলি যে আমি জানি যতটুকু ভাবি আসলে বিয়ের পর হানিমুন করতে পাহাড় দেখতে চাইছে আর আপনি দেখতে চাইছেন হচ্ছে সমুদ্র। এখন মাননীয় স্পিকার যদি চট্টগ্রাম না থাকতো আপনার তো সংসারটাই টিকতো না। আপনি চট্টগ্রামে এসে ভাবির পাহাড় আর আপনার সমুদ্র দুইটাই খুঁজে পাইছেন মাননীয় স্পিকার। সেই দিক থেকেও চিন্তা করতে গেলে মাননীয় স্পিকার চট্টগ্রামের মানুষের মন পাহাড়ের মতো উঁচু আর সমুদ্রের মতো বিশাল। তো সেই দিক থেকে চিন্তা করলেও মাননীয় স্পিকার বুঝেন যে আসলে আমরা দাবি করি না আমরা সেরা, মানুষ মানে যেচে যেচে এসে আমাদেরকে বলে ভাই চট্টগ্রাম সেরা, চট্টগ্রাম সেরা। আমরা আসলে বিনয়ের অবতার তো এই জন্য আমরা আসলে মানুষের মনে আসলে আঘাত দিতে পারি। তা আমি বলবো না যে আসলে আমি সেরা, কারণ আমি যে সেরা এটা আসলে সমগ্র বিশ্ব জানে। তারপর আসেন ধরেন খাবারের কথা, না একটু পরে কথা বলেন ভাই, আপনার কথা আপনি মুখ খুললে এখানে থাকা যাবে না ভাই, আপনি একটু চুপ থাকেন। তো যাই হোক এবার আসেন খাবারের কথা, কলকাতার দাদারা হইতেছে কি সুইমিং পুলে নাকি পুঁটি মাছ চাষ করতেছে।
আমি দেখে আসলাম, এখানে এসে সে হইতেছে গাল গপ্প মারতেছে, কি তারা বলে ইলিশ মাছ চাষ করতেছে। যারা অর্ধেক ডিমের নিমন্ত্রণ দেয় তারা আবার ইলিশ মাছ চাষ করতে পারে, মাননীয় স্পিকার আপনিই বলেন। তা আমার যেটুকু দেখার অভিজ্ঞতা সেটা হলো তারা আসলে পুঁটি মাছই চাষ করতেছে, এখানে এসে আসলে বলতেছে তারা ইলিশ মাছ চাষ করতেছে। এখন আমাদের দিকে দেখেন মাননীয় স্পিকার, আপনি একটা মানুষ মরক আর একটা মানুষ বাঁচক, আপনি সেটা হইতেছে একটা মানুষের আহ মৃত্যু হোক আর জন্ম হোক, আমরা আসলে মেজবান ছাড়া কথা বলি না। আপনি পরে রয়েছেন মাননীয় স্পিকার মহেশখালীর পান নিয়ে, আপনি কি ভুলে গেছেন মাননীয় স্পিকার যে আপনাদের সবাইকে যে গত মাসে আমাদের চট্টগ্রামে নিমন্ত্রণ দিলাম, দাওয়াত দিলাম, দাওয়াত দিয়ে যে মেজবান খাওয়াইলাম, ওইসব বরিশালের মানুষের কথা তো বলে লাভ নাই, উনি তো লঞ্চে উঠতে উঠতে পেট খারাপ করে বসে আছে, কারণ আসলে ভালো খাবার সবার পেটে সয় না। আর হয়তো এই কারণে হয়তো বরিশালের ভাইয়ের আসলে সহ্য হয় নাই, কিন্তু মাননীয় স্পিকার গুণ গুণী মানুষই বুঝে। এই যেমন আপনি আপনি বুঝলেন মাননীয় স্পিকার, এই যে কলকাতার দাদা যদিও একটু ইলিশ মাছের টুকরা বড় আর হইতেছে আনলিমিটেড মাংস গোস্ত দেখে একটু মাথা পাগল হয়ে গেছিল, তারপরও উনি মোটামুটি খেয়ে সন্তুষ্ট। তো এই কারণেই বুঝেন যে আমাদের আতিথেয়তাটা আসলে বিশাল মাপের। এবার অনেকে দেখি চট্টগ্রামকে বলে যে রোহিঙ্গা রোহিঙ্গা, মাননীয় স্পিকার সমগ্র বিশ্ব আপনি কোথাও যান সেখানে গিয়ে যদি বলেন যে যশোর, কেউ চিনবে না, যদি বলেন বরিশাল, কেউ চিনলেও চিনতে পারে। আর মাননীয় স্পিকার নোয়াখালীর কথা তো বলে লাভই নাই, নোয়াখালী বললে মানুষজন আসলে সেখানে আসলে দ্বিতীয়বার প্রশ্ন করে না, কারণ তারা আসলে এই জায়গার নামই শুনে নাই, অথচ তারা নাকি বিভাগ চায়, মহাদেশ চায়, কোথা থেকে যে তাদের এসব দুঃসাহস আসে এটা আমি আসলে বুঝতে পারি না। তো আমাদেরকে দেখেন, আমরা এই যে রোহিঙ্গা রোহিঙ্গা বলে আপনারা সবাই যাদেরকে হইতেছে ছোট করতেছেন বা ধরেন যাদেরকে নিয়ে আপনারা মজা করতেছেন, এই যে দেশ ছাড়া মানুষগুলোকে আশ্রয় দেওয়ার জন্য এই যে 56,000 বর্গ মাইলের বাংলাদেশে কেউ কি আগায় আসছে মাননীয় স্পিকার? এই চট্টগ্রামের মানুষই একমাত্র মানুষ যারা বিশাল বড় কলিজা নিয়ে আগায় আসছে, কক্সবাজার খুলে দিছে যে ভাই আয়, তোরা তোদের দুঃসময়ে থাক। তারপরেও মাননীয় স্পিকার আপনারা যদি বলেন যে অন্যরা সেরা, এখানে আসলে আমার কিছু বলার নাই। এরপরে আসলে ওই যে বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি আসলে না নোয়াখালীর মানুষ মাননীয় স্পিকার থামতে জানে না, এদের তো আসলে ওই যে বললাম ভদ্রতা জ্ঞানই নাই। এরা সভাপতিকে বলে স্পিকার, স্পিকারকে বলে সভাপতি, এদের কাছ থেকে কি প্রশ্ন শুনবো? যাই হোক, তাও বলেন ভাই। আমরা নোয়াখালীর আগে কইছি, আমরা যা কইতা হ্যাঁ ভাই, মায়ের বাড়ির বেগুন, হিসা, দারু, লোডা, বদনা, বেগুন সানানেগো যদি এত বড় কইল যায়, এত বড় দিল আনাগো সাগরের মতন পাহাড়ের মতন উঁচা আনাগো দিল, আনারা কিনলে ছেঁচড়াগো মতন মায়া করতো নেই, লোডা, বদনা, হান্ডি, বাটি, খেতা, বালিশ, বেগুন কিনলে চান কোনটাই? এটা আনাগো কোন ধরনের নীতি? যাই হোক, নোয়াখালী ভাই একটা প্রশ্ন করছে, প্রশ্ন করার পরে যেটা হলো আপনি মনে হয় ভাই জানেন না চট্টগ্রামের মানুষ আসলে এগুলো উপহার হিসেবে দেয়, উপহার হিসেবে নেয়। আমরা আসলে বিশাল বড় মন, তো এই জন্যই আমরা আসলে বাইরের এই যে নোয়াখালীর ছেলে, বরিশালের ছেলে, এদেরকে আমরা আসলে আমাদের চট্টগ্রামে ওয়েলকাম করি না কেন? তাদের কাছে মনে হবে এগুলো যৌতুক, কিন্তু আমরা তো জানি এগুলো হইতেছে উপহার, ভালোবাসার দান। এই কারণে আসলে আমরা চট্টগ্রামের ছেলে চট্টগ্রামের মেয়ে বিয়ে করে, চট্টগ্রামের মেয়ে চট্টগ্রামের ছেলে বিয়ে করে, কারণ আমাদের আসলে বিশাল বড় অন্তরটা সবাই ধরতে পারে না। আচ্ছা যাই হোক, তারপরে আসেন আপনি এই যে বাংলাদেশের মধ্যে আপনি সেরা সেরা বলতেছেন মাননীয় স্পিকার, পুরো বাংলাদেশকে মানুষ যদি কেউ চিনে থাকে, ডক্টর মোহাম্মদ ইউনূস একমাত্র নোবেল জয়ী মানুষ, এই মানুষটা কোথা থেকে মাননীয় স্পিকার? এই মানুষটা কিন্তু এই চট্টগ্রাম থেকে। একটা মাত্র নোবেল পুরস্কার বাংলাদেশ পাইলো, সেটাও কোথা থেকে? চট্টগ্রাম থেকে। এরপরেও যদি আমার আসলে বলতে হয় চট্টগ্রাম সেরা, এটার থেকে আসলে ব্যর্থতা, এটার থেকে বড় লজ্জা বাঙালি হিসেবে এখানে কারোরই নেই। এরপর আসেন আপনি হইতেছে সংস্কৃতির কথা যদি বলেন মাননীয় স্পিকার, সবাই আসলে এর ওর কাছ থেকে ধার নিছে, কলকাতার দাদা তো স্বীকারই করে গেছে, তারা বাংলাদেশ থেকে মাইকেলকে টান দিল, ওদিক থেকে কাকে কাকে টেনে টুনে কোন রকম একটু দাঁড়াইছে। কিন্তু মাননীয় স্পিকার আপনি চট্টগ্রামকে দেখেন, এখানে বাংলাদেশের আইয়ুব বাচ্চু থেকে ধরেন বা ধরেন আপনার কথা সাহিত্যিক আহমদ ছফা, এরপর ধরেন যে আপনি নোবেল, শাবানা, এরপর কুমার বিশ্বজিৎ, পার্থ বড়ুয়া, আসলে নাম যদি বলি মাননীয় স্পিকার কালকে সকালে ফইত্যা হয়ে যাবে, মানে সকাল হয়ে যাবে। ওইটা তো নোয়াখালীর ভাই বলবে, খালি কলসি নিজের ঢাক, এটা তো ওরা পিটায়, আমাদের ঢাক পিটানোর জন্য তো মাননীয় স্পিকার আপনারাই আসছেন, এই জন্য আমাদের ঢাক আমরা পিটাই না মাননীয় স্পিকার। তো যাই হোক, আপনি পিটায়েন না, এখন থেকে আমরা আপনার ডাক পিটাই। এই যে এটা আসলে মাননীয় স্পিকার, এটা নিখোঁজ হয়ে গেছে। মাননীয় স্পিকার পুরান ঢাকার মালকে খুঁজে আনেন, ততক্ষণে আমি আরেকটু শেষ করি কথাটা। সেটা হচ্ছে যে যদি আপনি চিন্তা করতে যান আপনার বরিশালের কথা,
বরিশালের কথা তো বলে লাভ নাই, যেটা বললাম এরা লঞ্চে করে আসে, লঞ্চে করে যায়, এদের তো আসলে কোনো ঠিক ঠিকানাই নাই। আর বাতিল মালের মধ্যে ধরেন যদি আমি চিন্তা করতে যাই, তাহলে যশোরকে বাতিল মালে দয়া করে যদি রেখেও দেই, আচ্ছা ধরেন যে রেখেও দিলাম, কিন্তু আসলে কোনোভাবে পুরান ঢাকা বা এদেরকে রাখতে যায় না, এরা আসলে টাকা ছাড়া কিছুই ছিল না পুরান ঢাকার মানুষ। এই যে তার এখানে আস্তে আস্তে দেরি হইলো, কেন দেরি হইলো মানুষ স্পিকার? দেরি হইলো কারণ সে হলো লেখাপড়া তো জানে না, তার এদিক ওদিক মানুষ খুঁজতে হয় যে হিসাব মিলানোর জন্য দিন শেষে। তো সকালেও বিরিয়ানি খায়, রাতেও বিরিয়ানি খায়, দুপুরেও বিরিয়ানি খায়, পেটও খারাপ ছিল মনে হয়, বাথরুম থেকে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে, সেটাই নেটওয়ার্কের সমস্যা বলে চালাই দিছে মানুষকে। তো যাই হোক, তার জন্য আসলে আমার এক বালতি সমবেদনা জানানো ছাড়া কিছুই করার নাই। তো সব কথা শেষ কথা, মাননীয় স্পিকার, আমি আসলে বলবো না যে আমি সেরা, কারণ আমি যে সেরা সেটা বলার জন্য আপনারাই আছেন। শুধু সব কথা শেষ কথা একটা গানই বলি, কলজার ভিতর গাতি রে কম তোমারে, সিনা রঙে গাতি রে কম তোমারে ও নাই রে, সিনা রঙে গাতি রে কম তোমারে ও নাই রে, কলজার ভিতর গাতি রে কম তোমারে। এখন এই কলজার ভিতরে যশোর বরিশাল বা নোয়াখালীর জায়গা নাই, এই কলিজার পুরাটাই হচ্ছে চট্টগ্রামের এই কলিজার ভিতর, তাই আমি চট্টগ্রামকে গেঁথে রাখলাম এবং চট্টগ্রামই সেরা। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ মাননীয় স্পিকার। পুরান ঢাকারটা বললে সিটিজেনশিপ চেঞ্জ করবে, চিটাগাং চলে যাবে। শুনি ওর কাছ থেকে শুনি। রায়হান ফেরদৌস, পুরান ঢাকা। বহুত দিন পর আপনার লগে দেখা হইছে, দিল খুশ একটা মানুষ ছিলাম, শুনবার পারতেছেন আমারে? খুব শোনা যাইতেছে। আচ্ছা, যা অনেকদিন পরে দেখা হইলো, সপ্তাহের লগে দিলটা বহুত আনচান করতেছিল, মনে হইতেছিল যে বহুত দিন পর একটু যদি সপ্তাহের লগে দেখা সাক্ষাৎ হয় তাহলে একটু সবাইরে, আচ্ছা পূজার টাইম হয়েছে না, নমস্কারও দিমু, সালামও দিমু, সবাই দিলের ভিতর থেকে একটা বহুত বড় একটা অভিনন্দন জানাবো যে এতদিন পরে আমার আপনাকে লগে লইছেন। তো যাবগা, সপ্তাহের আগে মাননীয় স্পিকার আপনার একবারই মাননীয় কমু, এরপর আর কয়া পারুম না, যা কইছি মনে করেন যে রেসপেক্টের পুরো জায়গাতে আগে দিছি। আর বাকি যারা আছেন সবাই তো আপনা ভাই, ঠিক আছে, ভালো থাকবেন, মাঝে মাঝে আইবেন, চা বিস্কিট খিলামু বা অর্গানি দিমু, মাগার আমার নামে যে বদনাম গুলা করছেন ওই বদনাম গুলার কিন্তু একটাও বাদ দেওয়া যাবো না, সবগুলারে কিন্তু হাড়ে হাড্ডে চিকায় চিকায় সব জায়গায় লাগামু। মাঝখানটা যদি দুই একটা গাইল ঢুকে জায়গা তাইলে কিন্তু কেউ কিছু মনে করেন না, হ্যাঁ, মনে ভাইবেন যে আপনার লোক দেখা একটু বেড়ে গেছে। প্রথমে যেটা কই, আপনার ওর কাছে বহুত ধরনের অভিনন্দন আছে, বহুত ধরনের হিস্ট্রি মিস্ট্রি আছে, তাই আপনারা কি কেউ নাদের গুন্ডার নাম শুনছেন? কথা কন আওয়াজ দেন। রায়হান গুন্ডা গুন্ডার নাম আমরা এগুলো রাখি না। হ্যাঁ, এইটা হচ্ছে কথা। আপনারা তো কইবেন আপনার এলাকার ইউনুস বাংলাদেশের নাম খুব উঠাইছে, ওই বেটায় আমার লয়তে ঋণ লইছে, আবার ঋণ দিছে, ওইটা লয় আমি কোনো কথা কইবার চাই না। মাগার আমগা ছিল নাদের গুন্ডা। 1971 সালে যখন যুদ্ধটা শুরু হইলো, সর্বপ্রথম মালিটোলাতে যেই পোলাটায় গেরিলা যোদ্ধা শুরু করছে ওর নাম হচ্ছে নাদের। এই নাদের গুন্ডা যদি যুদ্ধ না শুরু করবার পারতো তাহলে পুরান ঢাকায় গেরিলা যুদ্ধ শুরু হয় না। এখনকার চিত্রনায়ক ফারুকরে চিনেন না, যখন এমপি, চিনা পারছেন? ওই চিত্রনায়ক ফারুক, বদি আর বহুত মানুষ মিললে যে অস্ত্রগুলা পাইছিল সব নাদের কাছ থেকে। মুক্তিযুদ্ধের এত বড় একটা মানুষ, তার নাম আপনারা লইবার চান না কে লেগা? পুরান ঢাকার মানুষ উর্দুতে কথা কয়, পুরান ঢাকার মানুষ আদা বিহারি, আদা অমুক। আরে ভাই, যে দেশের লেগা সবচেয়ে বড় কামটা করছে তার আপনারা স্বীকার করতে পারছেন না? এ কেমন হালায় বাংলা তো বাঙাল, খাস বাঙাল, হালায় আজাইরা লোক সবগুলা। একটা হে ভাইসা, একটা হে চিরাঙের অর্ধেক বুঝি না, আদা রোহিঙ্গা, নিজের দেশের পাসপোর্ট আরেকজনে দিয়ে আরেক জায়গায়। আপনারা এমন খেলা, নিজের একটু চিনেন, জানেন। পুরান ঢাকার মানুষের যে কাজ কারবার, এর মধ্যে খালি খাওয়ন আর দাওন এগুলো আপনারা চিনেন, কিন্তু কিছু মানুষরা চেনেন। পিয়ারু সর্দারের নাম শুনছেন? শোনেন নাই? শুনছেন কেউ? আওয়াজ দিয়ে না শুনালন। যখন 52 সালে আমগো উপরে হামলা হইলো, যখন এই দেশের শত শত মানুষ ভাষা সংগ্রামের জন্য জীবন দিল, তখন মেডিকেলের মোড়ে প্রথম শহীদ মিনার তৈরি হয়েছিল। বজলুল আলম শহীদ মিনার নকশাকার করলো,
বজলুল হায়দার নকশাকার করার পরে চিন্তা হইলো এই জিনিস বানাইবো কাঠা, পুলিশ দেখলে লয়ে যাবো গা, আর্মি উনলে আরেকবার কেচাল লাগাইবো, তাইলে কি হইব, যাও পিয়ারু সর্দারের কাছে, বক্সিবাজারে আছে পিয়ারু সর্দার, পিয়ারু সর্দারে গিয়ে কইলো আপনার সিমেন্ট আর ইটের বালু যদি খুইলা না দেন আমরা এই শহীদ মিনার ক্যাম্পে বানামু। পিয়ারু সর্দার কইলো আরে সকালে খাওয়াই বিকালে খাওয়াই বরজালা, তোমরা যদি না থাকো আমার এই দেশ কই থেকে আইবো, তোমরা চাইবা আমার দেশের লেগে আমি সব দিয়ে দিব। দিয়া দিল ইট বালু সিমেন্ট, হয়ে গেল বাংলাদেশের প্রথম স্মৃতিস্তম্ভ। আর আপনার এখন কি বাংলাদেশের লেগা ঢাকার লেগা কোনো কিছু নাকি পুরান ঢাকার লোকজন করে নাই, খুব সিরিয়াস হয়ে যেতেছে মানতাছি। মাগার আরেকটা স্লোগান মনে রাখেন, প্রথম যখন কইছিল একটা স্লোগান উঠছিল পিন্ডি না ঢাকা, সব দেখলো কি কইছিল ঢাকা ঢাকা, তখন কিন্তু কেউ কয় নাই না পিন্ডি না যশোর, পিন্ডি না কলকাতা, পিন্ডি না চিটাং, পিন্ডি না নোয়াখাইলা। আরে নোয়াখাইলার তো গুণবাড়ি চাই না, ওই কোনো জেলা আসেনি, এহেনতে চুরি করে ওহেনতে একটু লয়, ওর দেশের মানুষ এই প্রথম জেএসসি পাস করছে। আমি তো হুইনে আটকায় পড়ছি যে সবগুলা মিলে এই প্রথমবারই কাম করলো কেমতে। নোয়াখাইলে তো কোনো জাতেই পড়ে না, জাত মান যা আছে সব খায়া হালা বেহুশ হয়ে গেছে গা, বিদিশ হয়ে গেছে গা। আরেকজনের কথা কমু পরে, বরিশাল একটা বড় ভাই আছে, ওই আবার এম তেমতে চায় ওম তমতে দেখে, চিন্তা ভাবনা করবার লাগছে যে যদি একটু বাস দেয়। ভাই আপনার আমি কিছু কইবার লাগতেছি না, খালি একটু কই পড়ালেখা করছেন, আগে আছিলেন কেরানি, এখনকার নাম হইছে মুহুরি, আরো অনেক কিছু এবার পারেন, রাজনৈতিক চিন্তা ভাবনা দিয়ে অনেক কিছু এবার পারেন, মাগার রাজনীতি করতে তো পয়সা লাগে, ওটার লেগে তো আমগো কাছে আইতে হইব। আমগো গোডাউনে আহেন, আলু চাইলের দোকানে বইবেন, কিছু লিখবেন, যা পয়সা দেওয়ার দিয়ে দিমু, ওইটা লইয়া ঘরের ভিতরে গিয়া তালুকদারগিরি হাওলাদারগিরি যা করার করেন। মাগার ভাই আমগো পিছিয়ে পিছিয়ে আকবার আয়া এটা কোয়েন না, ঘরের ভিতরে সানগ্লাস পড়ছেন দেখতে ভালো লাগতেছে, কিন্তু আপনার মায়াটা তো চোখে দেখতেছেন, আপনারে মনে হচ্ছে বাবা তো কানা হয়ে গেছে গায়ে, এমন কারণে একটু সুন্দর জিনিস পড়েন, চোখ দেখা যায়, আবার অন্ধকারের ভিতরে থাকে এইরকম। এরপরে আম কিছু খাওয়ানোর জিনিস আছে, আমরা কি খাই, সকালে উঠলে বিরিয়ানি খাই, কারণ কি গোস আছে, তেল আছে, শরীরের ভিতরে জিনিসটা ভালো করে গুরু পাক খায়, এরপরে মনের ভিতরে এনার্জি আহে, আবার সন্ধ্যা বেলায় যায় আবার বিরিয়ানি খাই, সবার লগে মন করি, সবার লগে দেখা সাক্ষাৎ হয়, দিলের যে ভিতরের যে গর্জনটা আছে এটা বাইর হয়, সবার লগে আমি দিয়া নেওয়ার মধ্যে দিয়ে আছি। আর আপনারা কি করেন, যে হেনে যান একটা পোটলা লয়া আগে এই সাইড করে দেন, খাইবার যান পকেটের ভিতরে আলাদা করে বলেন। আর চিরাঙের আপার লগে আমার কোনো কিন্তু ইয়া নাই, ঝামেলা নাই, আমি জানি আপনারা মেজবান খাওয়ান, কিন্তু আপনার দুই কোনায় দেখেন, এক পাশে আছে বরিশাল্লা, আরেক পাশে নোয়াখাইলা, ও নোয়াখাইলা তো নাই, ও তো মানুষই না, যশোর, ওরা সত্যি দেখবেন খালি পোটলা বান্ধে, খালি পোটলা বান্ধে, পোটলা বান্ধা ছাড়াও কোনো কাম নাই। এম্পো দেখছেন জীবনে, এম্পোর এক বিতিকিচ্ছির অবস্থা হইলে এগো, খালি পোটলা বান্ধে, আমরা এসবে করি না। বাকরখানি খাইবেন চা দিয়া, লাচ্ছি খাইবেন, বিরিয়ানি খাইবেন, চা মন চায় তাই খাইবেন, সব খিলামু, মাগার কারো লাগে বদনামি করুম না, আমগো ভিতরে এটি নাই। আমগো এখানে আরো অনেকগুলা জিনিস আছিল, নদী আরো মানে বহু খাল বিল সবই আছিল, এই সব কিছু দখল করে ফেলাইছে কিছু লোকজন। এই না খাইলা আবে ওই কথা কইস না, এত ফাল পারস কেন লেগা, খালি আজেরা ফাল পারস, নিচে প্যান্ট আছে পরনে, বেল্ট আছে পড়ছস, কিছু চুপ থাক, লোম একটু পরে লোম। ঢাকায় কিছু ময় মসজিদ আছে, কিছু গির্জা বিও আছে, বিভিন্ন দেশের লোকজন আহে, ঘুরে টুরে যায়, দেখা বি যায়। আমগুলোকে যদি যান দেখা পারো যে কত রকমের মসজিদ, কামরাঙ্গা মসজিদ, আমরা মসজিদ, ছাতিওয়ালা মসজিদ, এরোপ্লেন মসজিদ, আমরা দেশের নামগুলারে সারা বিশ্বের কাছে তুলে ধরি। আমরা মাইসেরা কইবার চাই বাংলাদেশে আহেন দেখেন, আমরা আপনারা কত গম্বুজলা মসজিদ বানায় দেখাইছি, আমরা আপনারা কইবার চাই সারা বাংলাদেশে যা আছে, ঢাকার এক কোনায় ঢুকবেন, আসান মঞ্জিলের এক পাশে তার এক পাশে বেড়ে যাবেন গা, লালবাগে ঢুকবেন এক পাশে তার এক পাশে যাবেন গা, পর্তুগিজের ভাইকিংস সবগুলারে ঢাকায় পাইবেন। আর কোন জায়গা আছে এরকম? নাই। যেই জায়গায় এরকম কিছু নাই সেই জায়গায় আপনি ঢাকা ছাড়া আর কই যাইবেন? ঢাকায় আছে খাওন, ঢাকায় আছে গরনের স্থান, ঢাকার আছে কবি, বিউটি বোর্ডিং এ যান, বিউটি বোর্ডিং এ দেখবেন প্রচুর মানুষ, সব মানুষ এনেগা গল্প গুজব করতেছে, খাইতেছে, পিনতেছে, লইতেছে, নিজের সাহিত্য নিয়ে আলাপ আলোচনা করতেছে। আপায় আমারে কইলো কি আমি নাকি অশিক্ষিত। আরে হালায়, আমি যদি অশিক্ষিত হইবার পারি তাহলে কি এতগুলা কথা কই? আর আমি যদি অশিক্ষিত হই তো করে ডাইকাই নাকি আমি আমার খাতা লেখনের জায়গা দেই?
ওটুক তো মাথায় আছে নাকি? হুদাইকে একজনের ফাল পারে করে দিলি যে আমি অশিক্ষিত, আমি অশিক্ষিত হলে তো রূপের কদর কাঠায় বুঝবো। বেশি কয়েলেছি না, ঠিক আছে, সমস্যা নাই। না খেলা ক এই যে বোধ ফেতাল হাইতেন এখন একটা কান জ্বালা ফালা করিয়া লাগছেন। পুরান ডাকাত গেলে যে মানুষের জীবন বাড়ি যায় দুর্গন্ধে, ম্যান হোলের ডাকনাগুলি খুলি বেঁচে এলাম কি বলছিল পুরান ডাকাতের এই যে একটা ম্যান হোলের কথা ডাকনা বলতে, লাগেন নাই। যার যেটা মনে উঠে, মানে যার মনে যা ফাল পারে তা প্রত্যেক রাইতে আমগো গার্ডেরা হুইসেল দিয়ে যায়, পু সপ্তে ঘুমায় যায়, আমরাও আরাম করে ঘুমায় যাই। রাইতে বেলা নোয়া খাইলে যেডি আছে খাওয়ান পায় না, মেন হলে ডাক্তারি চুরি করে লয়ে যায়, লোহার গর্দানের দোলাই খালি না বেচা দেয়। কালকে রাইতে হালায় নিশ্চিত চুরি করবা পারে নাই, এর লেগে ওর মনে হয়েছে আজকে একটু মেন হলের কথা কই, স্পিকারের একটু অনুমতি লয়ে লই। এই যে আকাবডি করে শুধু মেন হলকে, গাড়ির বাম্পার খুলে লয়ে জায়গা, রাস্তা দিয়ে চলা পারি না, পকেট মাইর করে লয়ে জায়গা, ওর পুরান ঢাকার অশিক্ষিত গুলা করে, যেগুলা এই বাইপাস করা আমি ওরা যে কামটি করছো মহাত্মা গান্ধী পর্যন্ত বইরা তো চুরির পড়ালেখা নেই। চুরি করছো 5 পর্যন্ত পড়ছি, একটু পড়লে যদি আমি অবু আকাশ থেকে নেমে এলো এইসব গুণ করবার পারি, যোগ করবার পারি, 10, 20, 30 যোগ করে যদি আমি মিলাইতে পারি, আমার পকেটের টাকা দিয়ে যদি তুই চলস, তাহলে সমস্যা কি? টাকা আছে, দিন চলবো। কলকাতা কও 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 কলকাতা কও, শোনা পারতাছি না, কলকাতার মাইকটা একটু অন করে দাও। কলকাতা দাদা এত কিছু যে কোশ্চেন শুনলাম দাদা, কিন্তু ধুলাই কালটা কেন বুঝিয়ে ফেললেন দাদা, এটা বুঝতে পারছি না দাদা। আইছে ধুলাই কালটা দাদা বুঝাই ফেললে। এই যে আইছো, কলকাতার মানুষ কলকাতায় তো থাকো না, ফিরিঙ্গি বাজার গেছো কোনোদিন? কোনোদিন ক্যান্টনি ফিরিঙ্গির নাম শুনছো? ওখানে যাইবা, দেখবা বউ বাজার লেন, শো বাজার লেন, ওই সব জায়গায় আমগো জিনিসপত্রের মতো কপি করা কিছু জিনিস আছে। ওরা যেই জিনিসগুলো অরিজিনাল দিতে পারে না, সেই জিনিসগুলোর ভালো জিনিস আমরা দোলাই খালেতে দিই। এই জিনিসগুলোর লেগে দোলাই খেলা আজকে টিকা আছে। তোমগো সুইডেন যা বানায় পারে না, চায়না যা বানায় পারে না, ভলভো গাড়ির সিট, মার্সিডিজের পিছনের অংশ, যে জিনিসকে মডিফাই করো, আমগো লিপুরে দেখো দোলাই খালেতে বড় হয়েছে। আজকে তো ফক্স তারে নিয়া, হিস্টোরি তারে নিয়া ডকুমেন্টারি বানায়। তুমি যদি এই লোকটারে না পাইতা, দোলাই খাল যদি না থাকতো, তাহলে এত নাম কেমতে হইতো? আছো খালি কলকাতার একটা মমতা দিদির তো কয়া কিছু পারো নাই, আমরা ইলিশ দিলে তোমরা খাও, পেট ব্যথা হয়ে যাবো গা বেটা, এরকম আজে মিথ্যা কথা কইলে। আর কিছু কইবার চান? কইবার আছে কিছু? আমার কাছে মনে হয় আপনারা আজকে কিছু পারবেন না। দেখার জিনিস, খাওয়ানোর জিনিস, ভোজনের জিনিস, আর আছে আমগো মাইয়া বাড়ির ছাদে উঠলেই গুড্ডি উড়াইয়া একে অপরের বাসায় বাকারটা খায়, লোট খায়, বোত্তা খায়। এই মায়াগুলারে দেখলে আপনাকে মনটা আনচান করে, আমরা জানি। আমরা এলে কই আইবেন, বাড়ির ছাদে উঠবেন, কিন্তু গুড্ডি কান্টি মারা চলবো না, একটু করে বেড়ে যাবেন গা, আবার বেড়ে যাবেন। স্পিকার আপনারা অনেক ধন্যবাদ, বহুতক্ষণ আমার সময় দিচ্ছেন। তবে আমার কাছে মনে হয় সর্বশেষ আপনারা কই, এই যে মেয়রে যে সব কায়দা ফালাইতেছে, আমরা যে ইন্টারনেট লাইন ঠিক মতো কয়া পারতাছি না, আমগো যে এত জিনিস দেখুন বন্ধ হয়ে যেতেছে গা, বাড়ির বউ পোলা মেয়ার তো কিছু দেখান লাগবো। যদি এইসব জিনিস না রাখেন, তাহলে এই যে এইসব কথাবার্তা চলবো কেমনে? একটু মেয়ররা কন যে সবার লোক একটু মিল মিস করে দিন চলে, তাইলে আমরাও আপনারা জায়গা দিমু, নাহলে তো আপনারা ঢাকায় থাকা পারবেন না, যেখান থেকে ওখানে গাট্টি পোচা চলে যেতে হইব। কথা তো ঠিকই কইতে পারতেছেন, অসুবিধা তো হইতাছে না। আমরা এখন যশোরের কথা কইব, যশোরের মালটা কই? সবারে থ্যাংক ইউ। সৌরভ অধিকারী, হ্যাঁ যশোর থেকে এখন কথা বলবে সৌরভ অধিকারী। স্পিকার সাহেব আপনারা অনেক ধন্যবাদ, খুব ভালো লাগলো যে শেষ পর্যন্ত আমার চোখে দেখলেন। আমি অবশ্য আমার চোখে তো চশমা নাই, আপনার চোখে চশমা। ও বিশেষ কারণ আছে মানে স্পিকার সাহেব, এই যে আপনার না 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 সো ফুল ফাংশনাল, কিন্তু বিষয় হচ্ছে যে আমার হ্যাঁ একেবারে এই যে আপনার বাম পাশে যারা দেখতে পাচ্ছি স্ক্রিনে, খুব সুন্দর করে একটা মেয়ে চট্টগ্রামের তে, তার রূপ নজর দিয়েন না না, ওই জন্যই চশমা পরেছি যে মানুষজন দেখতে পারবে না চোখের মনে কি করে ঘুরতেছে। তো যাই হোক, কাজল লাগানো আছে, অসুবিধা হবে না।
ওই আর কি পায়ের তলায়, হ্যাঁ ওই মুখের উপর না থাকলেই হলো, আমি ঠিক মতো দেখতে পারলেই হলো। খুব ভালো লাগতেছে বিষয়টা যে এতগুলো পুষ্যা মানুষের ভিতরে একটা সুন্দর মেয়ে দেখতে পাচ্তেছি। যশোরের মানুষজন একটু রসিক মানুষ, যদি সৌন্দর্য আশেপাশে না থাকে তাহলে আমাকে ভালো লাগে না আসলে বিষয়টা। তো যে কথা বলতেছিলাম, এই আতনামা, এতক্ষণ একটা বাকরখানি কথা বলতে চাই, আর তোর ব্যাপারে আমি পরে বলতেছি, থাম। না না না, আরে এক নিজের মিনিটও হয়ে, ঘরে নিজের ঘরে মানুষ থাকলে যে আরেকজনের বাড়িতে উকি দেওয়া ঠিক না, এটা কি জানেন আপনি? এই তুই কেবলই না ছাদের উপরে মায়াগুলা নিয়ে লোভ দিলি আমারে, আমি তেল লিগে তোর বাসার আশপাশ দিয়ে মাঝে মাঝে ঘুরি, তো এর লিগে সমস্যা এমনি নেই। উড়ান দিবেন? দিলাম, অমনে দিলাম, এমনে দিলাম, সমস্যা কি? সব রকমই দিবা পারি, কোনো ব্যাপার না। আচ্ছা, তো এই যে আমার সুন্দরী কাউন্টার পার্ট, হ্যাঁ আর কাউরে আমি কাউন্টার পার্ট হিসেবে বিবেচনা করতে চাচ্ছি না, কারণ একমাত্র তার কথা আমি মনোযোগ দিয়ে শুনেছি, আর বাকি সবকিছু আমার কাছে বুলশিট লাগিছে। আসলে সুন্দরের পূজারি বলে একটা বিষয়, কিন্তু আমার এই সুন্দরী কাউন্টার পার্ট, সে যে এত কথাবার্তা বলে গেল যে সে পাহাড় দেখে, সাগর দেখে, মানুষজন নাকি হানিমুন করার জন্য ওই জায়গায় যায়। আমার জানা মতে চট্টগ্রাম, কক্সবাজার সব জায়গায় দেখে মানুষজন হানিমুনে পাহাড় আর সমুদ্র দেখে না, শুধু সিলিং ফ্যানই দেখতে পারে। তা এই বিষয়টা নিয়ে বলতে চাচ্ছিলাম না, সে আবার বলতে বাধ্য করলো। আমি একটু জ্ঞানী মানুষ বলে বিষয়টা খোলাসা করে দিলাম। সিলিং ফ্যান দেখলি পরে ওই হানিমুনে পাহাড় এবং সাগরের আলাদা কোনো ভূমিকা থাকে না। যাই হোক, সামনে এগোই। আপনাদের এই যে এই হ্যাঁ আপনি এখনই কথা বলবেন। হ্যাঁ বলেন মাননীয় বলেন স্পিকার, বলেন বলেন। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, যশোরের ভাই, আপনি এই যে সিলিং ফ্যান ছাড়া সাগর পাহাড় কিছুই দেখতেছেন না। আপনি আসলে আপনার এলাকা থেকে কি যেন একটা পাওয়া যায় বিশেষ এক ধরনের ধোঁয়া ধোঁয়া লিকুইড লিকুইড, কিছু কি খেয়ে আসছেন নাকি গিয়ে খাবেন ভাই? মানে আপনি ওগুলা সিলিং ফ্যান ছাড়া ওগুলা কিছুই দেখতেছেন না। ওগুলো সবসময় প্রসেসে থাকে বুঝছেন, এগুলো ছাড়া তো জীবন বাঁচে না। আপনারা এগুলো কি বলেন, আপনারা শুধু শুটকি খান। দেখেন আপনারা বিউটিফুল ডিজাস্টার। এখন শুটকি একটা জিনিস যেটার এমনিতেই গন্ধ শক্তি, মনে করেন যে বমি চলে আসে, এত খারাপ জঘন্য একটা গন্ধ। আপনি জিনিসটা ভাবেন যে শুটকিটা খাওয়ার মতো পরে আপনার মতো সুন্দরী, অথবা যে আপনার মতো সুন্দরী না, এই শুটকি খাওয়ার পরে যার পেটে আসলে একটু মোচড় দেবে, একটু অম্বল হবে, একটু গরম বায়ু ছাড়বে, এই শুটকির প্রসেস হওয়া গরম বায়ু যে আরো কত ভয়ঙ্কর বিষয় হবে সেটা বুঝতে পারছেন। আমরা মোটেও এসব শুটকি মুটকি খাওয়ার পক্ষপাতীও না, এবং তার পরবর্তীতে আপনার রিয়াকশন হবে এটার পক্ষপাতীও না। আমরা ফ্রেশ টাটকা জিনিস খাতি পছন্দ করি। হ্যাঁ, ওদের যে ধোয়া এবং তরলের বিষয় বললেন, দেখেন বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান বলতেই তো শুধুমাত্র সাবসিডি দিয়ে চলে, শুধু লসের ভিতর চলে। এই আমাদের একটা প্রতিষ্ঠান আছে যেটা কোনো সময় আসলে এরকম লসের মুখ দেখে না। হ্যাঁ, তাদের মেইন যে উৎপাদন চিনি, কেরু চিনি উৎপাদনে লস খায়, কারণ চিনিতে ভর্তুকি দেওয়া লাগে, চিনির যে দাম বাজারে বিক্রি করে তাতে আসলে তার উৎপাদন খরচ ওঠে না। কিন্তু কেরু আর একটা জিনিস তৈরি করে যেটা চিনির মতোই, মানে সেটা মুখে অত মিষ্টি না লাগলেও মনের ভিতর অনেক মিষ্টি লাগে, এবং সেটা খাওয়ার পরে মন মিজাজ এবং আত্মা সবই মিষ্টি হয়ে যায়। এবং ওই জিনিসটা, একমাত্র ওই জিনিসটা বিক্রি করার কারণেই আমাদের দেশে সরকার এই একটা প্রতিষ্ঠানতে শুধুমাত্র লাভের মুখ দেখতে পারে। তো এই জিনিসটা নিয়ে আমি মোটেও লজ্জিত না, এই জিনিসটা নিয়ে আমি অত্যন্ত গর্বিত। আর যে ধোয়া ধোয়া যে বিষয়টা বললেন, আমার স্পিকার সাহেব কনে গেল? সে কি অলরেডি চুমুক দেওয়ার জন্য চলে গেল? হ্যালো স্পিকার সাহেব, আপনি কি আমার কথা শুনলে কেরু খাতে চলে গেলেন, মানে কেরোসিনি? হ্যালো স্পিকার সাহেব, আপনি না থাকলে আমি বিচার করে দেবো। স্পিকার সাহেব কোনো আওয়াজ দিচ্ছে না, উনি নিশ্চয়ই ঢোক ঢোক করে মারতেছে। স্পিকার সাহেব। হ্যাঁ হ্যাঁ, যশোরের লোকজন একটু বেশি স্মার্ট, শোনা যাচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ। মানে আমি সন্দেহ করলাম যে এই যে বাংলাদেশের একমাত্র যে লাভজনক প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, যে চিনির পাশাপাশি একটা তরল শিশুতোষ পানীয় বিক্রি করে, এটা শুনেই নাকি আপনার হঠাৎ করে গলা শুকিয়ে গেল, আপনি দুইটা ঢোক মারতে গেলেন কিনা, তাই আমি একটু টেনশনে পড়ে গেলাম। তা যাই হোক, না তাহলে তো সানগ্লাসটা পরাই থাকতো। সানগ্লাস যখন নাইট গ্লাস হয়ে যায় তো তো বোঝাই যাচ্ছে যে ঢোকটা মারতে কে গিয়েছিল। এটা আমি অস্বীকার করব না, বিষয়টা ছেলেটা মনে হয় সঙ্গে ছিল। না না, ওরে দিনে সব, ও শুধু চাই থাকে ওই ওর সব। ও আরে না, বরিশালের বড় ভাই, হ্যাঁ হ্যাঁ, সে তো খায় আমার সাথে। হ্যাঁ হ্যাঁ খাই তো। হ্যাঁ ঠিক আছে ভাই, হ্যাঁ ঠিক আছে। আর যে আরেকটা কথা বলতেছিল, ধোয়া ধোয়া যে বিষয়টা, এটাও আছে। মনে করেন যে আমরা তো শুধুমাত্র এই যে বিরিয়ানি বাকরখানি অথবা লঞ্চের পশ্চাৎ দেশ ধরে আসা যাওয়ার ভিতরে আমরা সীমাবদ্ধ থাকি না, অথবা শুটকি নিয়ে পড়ে থাকি না। আমরা মনে করেন যে আধ্যাত্মবাদের চর্চাও করি। হ্যাঁ, এখন এটা করার জন্য মনে করেন যে একটু অ্যাবস্ট্রাক্ট একটা ফিলিং লাগে।
এটার জন্য একটু ধোয়া ধোয়া ইফেক্ট লাগে। এই ধোয়া ধোয়া ইফেক্টের জন্য সবচেয়ে ভালো জায়গা হচ্ছে আমাদের জায়গা। হ্যাঁ, কুষ্টিয়া গ্রেড ছাগলের সাথে সাথে আমরা কুষ্টিয়া গ্রেড পাতাও এই জায়গা প্রডিউস করে থাকি, যেটা খালি পরে আপনার মনে করেন যে একটা অসাধারণ ফিলিং হবে। আপনি হঠাৎ করে এই লেভেল থেকে এই লেভেলে চলে যাবেন, তখন দেখবেন যে চোখের সামনে আপনি সাইজিরে দেখতে পারবেন, আপনি চোখের সামনে আপনার সৃষ্টিকর্তার যে ফিলিং গুলো সেগুলো পাবেন। তা এইসব লিকুইড এবং ধোঁয়া যেসব ব্যাপার নিয়ে আমার মনে করেন যে লজ্জা দেওয়ার চেষ্টা করলো, এটাতে মোটা আমি লজ্জিত না, আমি এইসব ব্যাপারে অত্যন্ত গর্বিত। কারণ দেশের তরুণ সমাজ আপনি হচ্ছেন যশোরের মাল, মানির মান পাহাড় সমান, জুতা দিয়ে বাইরে এলেও তো যায় না। এই তো নাইস, কিন্তু তাই বলে জুতো দিয়ে বাড়ানো যাবে না আর কি। হ্যাঁ, মনে করেন যে খেজুর গুড় খাওয়াতে পারেন, সেটা আমাদের দিকে অনেক ভালো আছে, এটা আমি আপনারা খাওয়াতে পারি, ওটা কোনো ব্যাপার না। এখন যেটা বিষয় হলো কিছু খাওয়াতে পারেন, শুধু লোভ দেখাচ্ছেন। খাবো তো, এটা শেষ হলে পরে খাওয়াবো। এই যে তারপরে মনে করেন যে আমাকে ঢাকার যে কনে গেল এটা আছে, হ্যাঁ, ও অনেক পকর পকর করলো, সুযোগে ওর বয়সে আসলে হিসেবে সিনিয়র, তার সাথে লাইনও মারলো, যেটা আমার কাছে অত্যন্ত দৃষ্টিকটু লাগিছে। কারণ ওটা তো আসলে হিসেবে আমার কাউন্টার পার্ট, ও তো বিরিয়ানির লোভ দেখায়, তার সাথে লাইন মারতে পারে না। যাই হোক, ও আরেকটা কথা বলিস, দৃষ্টিকটু লাগলো না হৃদয় কটু লাগলো, কোনটা? কলজের ব্যাপারটাও বলবো তো, ও তো কলজের কথা বলিছে যে ও বিরিয়ানি খায় কারণ হচ্ছে গোশ আছে, তেল আছে, এবং সেটাতে নাকি ওর কলিজার ভিতর দিয়ে গর্জন দেয়। তা মানে স্পিকার, আমি আপনার স্পষ্ট ভাবে বলতে চাচ্ছি যে আসলে গর্জনটা আসলে কলিজা দেয় না, অতিরিক্ত মাত্রায় তেল বিরিয়ানি খালি পরে গর্জনটা পশ্চাৎ দেশ দিয়ে বেরোয়, যেটা ও আসলে সারা জনই বলছে উল্টো ভাবে। কলিজা কি করে গর্জন দিয়ে? কলিজা ধুক ধুক করতে পারে, ধরফর করতে পারে, কিন্তু গর্জন দিলি পরে তো পশ্চাৎ দেশ দিয়ে দিবে, যেটা তারা প্রচন্ড পরিমাণে দেয়, এবং সেই জন্য দেখবেন যে পুরো ঢাকা গেলে পরে অত্যন্ত মাত্রায় দুর্গন্ধ থাকে। এই জিনিসটা সে খুব সুকৌশলে এড়ানোর চেষ্টা করেছে, কিন্তু আমি স্মার্ট মানুষ, আমি এতে ধরতে পারিছি। সেটা আমি বলে দিলাম যে বিরিয়ানি এবং বাকরখানির যে জয়েন্ট ভেঞ্চার, এটা আসলে কলিজা দিয়ে না, এটা পশ্চাৎ দেশ দিয়ে বেরোয়। এরপর আসেন, এই যে সাহিত্য নিয়ে অনেক ফাপড় দিল, বিউটি বোর্ডিং হ্যান ত্যান কচু কিছু, তো দেখেন আমরা সাহিত্যের দিকটা অনেক আগে তো অনেক আগে গেছি। ওই যে শুধুমাত্র ওই যে মধুসূদনের টানাটানি করেছে ব্যাপারটা, ওই শুধু মধুসূদনে থাকলে পরে হবে না, ঠিক আছে? আমাদের এলাকায় ফারুক আহমেদ থেকে শুরু করে, আসান হক থেকে শুরু করে, জসিমউদ্দিন থেকে শুরু করে, কোনো বড় বড় নামি দামি সৈয়দ আলী হাসান, নুরুল হক, হ্যান ত্যান, এরকম বহুত কিছু আছে। কিন্তু আমরা শুধুমাত্র যে যারা আগে যাওয়া জনগোষ্ঠী থাকেন না, পড়ে থাকি না, আমরা মধুসূদনরে দিয়ে যেমন একটা পশ এলিট লেভেলের সাহিত্য চর্চা করে আইছি, ঠিক তেমনি গুপ্ত নামক একজন রহস্যময় ব্যক্তির যে সাহিত্য, সেটা দিয়ে আমরা পিছল পড়া পশ্চাৎপদ জনগোষ্ঠীর যে সাহিত্য চর্চার যে সুযোগ, সেটা আমরা মানে কি বলে যে কি বলে যে চলমান রেখে দিচ্ছি। মানে তারা প্রয়োজন অনুসারে তাদের যে সাহিত্য চর্চা, সেটা একজন গুপ্ত ব্যক্তির যে সাহিত্যর যে ছোট ছোট বই, এটার মাধ্যমে তারা চালায় রাখিছে, এবং সেটার মাধ্যমে তারা প্রতিনিয়ত নিজেকে অনেক বেশি এনরিচ করে রাখিছে। এটা পরে আমরা জানতে পারিছি কি করে কিশোর বয়সে প্রেম করতে হয়, কি করে মধ্য বয়সে প্রেম করতে হয়, ইভেন যখন বুড়ো হয়ে যায় তখনও সে কি করে প্রেম করতে পারে। এবং সেগুলো শুধু একমাত্রিক না, মনে করেন কিশোর বয়সে যশোরের যে জিনিসটা, এ তো তাল বেতাল হারায় ফেলছে, এর ঘড়িটাও হারায় ফেলছে, টাইম যে পার হয়ে কোথায় চলে গেছে। কি বলেন, আপনার ভালো লাগতেছে না? না, আমার সাথে পার্সিয়ালিটি হচ্ছে, এটা আমি তো এখন কিছুই বলতে পারিনি, আমার তো এখন সবকিছু বাকি রয়েছে, কত কিছু বলা রয়েছে। পার্সিয়ালিটি মনে হবে না, এটা দুঃখজনক। দেখেন এরা কোনো কন্টেন্ট না পায়, এরা আরেকটা হাত তুলে রাখছে, কন্টেন্ট না পায়। একটা প্রশ্ন আর একটু 30 সেকেন্ড ভাই দাঁড়া। এতে কন্টেন্ট না পায়, কোনো কিছু না হাতরায়, কি সব অখ্যাত মানুষজনের নাম টাম করতে চাইছে, মুক্তিযুদ্ধ নিয়ে কথা করতে চাইছে। দেশটা স্বাধীন করা শুরু করলাম আমরা দেশটা স্বাধীন করে শুরু করলাম, আর ওরা এসে ক্রেডিট নিতে চায়। আমরা তো এরকম ছোট লোকই করি না। তা যেসব জিনিস মানুষজন সবাই জানে, যেমন বাংলাদেশের ক্রিকেটের 11 জনের ভিতরে 8 জনই আমার এলাকার, এরকম সব মানে জানা শুনো তথ্য আমি না দিয়ে যেগুলো আসলে আপনাকে জানা উচিত, এরকম জিনিসগুলো তুলে আনার চেষ্টা করেছি। তারপরে যদি আমার সময় কাটে নিতে চান, এটা অত্যন্ত অমানবিক এবং দৃষ্টিকটু লাগবে। এখন হ্যাঁ বল, ঢাকা বল। আমার যদি সব পশ্চাৎ দেশে বের হয়, আপনার কোন দিক দিয়ে বের হয়? দেখ, আমার পশ্চাৎ দেশ দিতে মাদের সাথে বের হয় না। আরেকটা প্রশ্ন, এই প্রশ্নের উত্তরে বাংলাদেশের সারেন্ডার কই হইছে? আমার একটা প্রশ্ন আছে মাননীয় স্পিকার, গুরুত্বপূর্ণ। করে ফেলো, তারপরে একবার শেষ করি। খুব সংক্ষেপে করা যাবে। দাদা, সেদিন আনন্দবাজার পত্রিকায় দেখলাম এই দুয়ার ইফেক্টে আপনি বর্ডার পাস হতে গিয়ে ধরা খেলেন, কবে ছাড়া পেলেন আর কবে চশমা সল্টলেক থেকে চুরি করে আনলেন, একটু বলবেন দাদা?
আগে আগে ঢাকা ওয়েদার বলি, দেখো বিষয়টা হয়েছে যে পশ্চাৎ দেশ দিয়ে ইফেক্ট সবারই টুকটাক বাইরে হয়, ঠিক আছে, সুন্দরী রমণী হোক আর মনে করেন যে তোমার মতো এরকম বাপি লাহিরি হোক, কিন্তু বিষয় যেটা হয়েছে যে আমারটা অত্যন্ত মডারেট এবং শিল্পিত অ্যাস্থেটিক একটা জিনিস। আমার যে ছোটখাটো গর্জন বেরোয় এটা অত্যন্ত অ্যাস্থেটিক এবং এটাতে কোনো এটা দুর্গন্ধ মুক্ত, ঠিক আছে, শুধুমাত্র মানে একটা গাম্ভীর্যপূর্ণ একটা গর্জন দেয়। হ্যাঁ, এটাতে কোনো ধরনের পরিবেশ, এটা পরিবেশ বান্ধব একটা গর্জন হয়, এ থেকে আর কোনো সমস্যা হয় না। সুতরাং আমি এই জায়গায় মোটেও লজ্জিত না। এখন যেটা বলতেছে বর্ডার পার হওয়ার সময় যে ধোয়া ধোয়া ইফেক্টের কারণে ধরলো, এখন ওরা তো আসলে আমার গ্রেডের যে সকল ধোয়া সেগুলো পায়নি। যখন ধরিল তখন আমি পকেটতে এক সিলিম ওই রকম মানে কুষ্টিয়া গ্রেড এক সিলিম জিনিস দেওয়ার পরে সে ওডে যখনই ফুকে দিয়েছে, এরপরে সে বুঝতে পারলো যে আমি আসলে অনেক উপরের লেভেলের আধ্যাত্মিক মানুষ, তখন সে আমার ওই সময় নগদে ছাড়ে দিল, ঠিক আছে। তো যাই হোক, অনেক ভালো লাগলো যে অনেক কুমা ছেলে পেলে দেখলাম, হ্যাঁ সুন্দরী মেয়ে ছেলেও দেখলাম, খুবই ভালো লাগলো, সময়টা মোটামুটি ভালো কাটলো। এবং স্পিকার সাহেব মাঝে মাঝে যে আমার এলাকার যে প্রোডাকশন সেটা চুমুক দেওয়ার জন্য মাঝে মাঝে অফলাইনে যাচ্ছে, সেটা দেখেও অনেক ভালো লাগলো। আমি আশা করব যে আপনারা আমার পদাঙ্ক অনুসরণ করে আমার এলাকার যে প্রোডাক্ট সেগুলো প্রতিনিয়ত ভক্ষণের মাধ্যমে এবং পান করার মাধ্যমে নিজের জীবনে অনেক সুখ এবং শান্তি বয়ে আনবেন। বিউডিএসকে ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। হ্যাঁ ধন্যবাদ। যশোরের এই ছেলেটা কিন্তু খুব স্মার্ট। হ্যাঁ, সে কিভাবে স্যুট পরতে হয় দুর্ভাগ্যজনক ভাবে সেটা জানতো না। মোটরসাইকেল চালায় আসতেছিল উল্টা করে স্যুট পরে, পথের মধ্যে এই রাতের বেলা আবার সানগ্লাস পরে আসতেছে। স্বাভাবিক কারণেই যা হওয়ার তাই হয়, কোনো একটা কিছুর সঙ্গে বেজে উল্টে পাল্টে পড়ছে। আশপাশের লোকজন এসে ভাবলো যে এর তো সবকিছু ঠিকঠাক আছে, শুধু মাথাটা উল্টে গেছে, কারণ স্যুটটা তো উল্টা করে পরা। তখন ঘাটটা কষ্ট মষ্ট করে ঘুরায় সোজা যখন করতে গেছে তখনই এর মাথায় একটু গোলমাল দেখা দিছে। এতকাল পর্যন্ত এই ছেলেটা ভালোই ছিল, এই আজকে খানিকক্ষণ আগে মোটরসাইকেলের এই ঝামেলাটা হয়েছে আর কি। যাই হোক, বরিশাল্লা একটা অনেকক্ষণ ধরে বসে আছে, এর যে এত ধৈর্য, নিশ্চয়ই কোনো একটা ধান্দা আছে। দেখি বরিশাল্লাটা, এটা আবার কিন্তু দুই রকম ব্যাপার আছে। এক হলো ভেজাল বরিশাল্লা হইতে পারে, আবার সৈয়দ, সৈয়দটা আসল না মিয়াটা আসল, এটা একটু চেক করার ব্যাপার আছে। এটা পুরান ঢাকারটাও দেখি যে এরকম এরকম করতেছে, মাথা নাড়তেছে। আর নোয়াখালীলা তো দাঁত তো এত 64টা, সবার থেকে 32টা, নোয়াখালীলা 64টা কেমন হয়েছে? এই গুনবে কারা এটা? ও দাদা, কলকাতার দাদা, আপনি তো আবার পড়ালেখায় ভালো, কি যেন পরীক্ষা টরীক্ষা দিলেন না কি যেন করলেন, একটু গুনে দেখেন তো আমার এই নোয়াখালীটার দাঁত কটা। তো একটু বরিশালের কথা শুনবো এখন। বরিশাল, সৈয়দ আশিক। বেজাল 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 রে ভাই, বেজাল সারা দেশটাই, বেজাল ছাড়া খাঁটি জিনিস পাইবে না তো চেষ্টায়। মানে স্পিকার, আজকে আমরা এই বেজালের মধ্যে সারা দেশে আদমশুমারি করিয়া আমারে বাছাই করে অনুষ্ঠানে আনছেন, আমের বরিশালের পক্ষ থেকে ধন্যবাদ। মানে স্পিকার, আজকে মুই একটু ব্যস্ত ছিলাম, মুই ওই হোটেল শেরাটনের 5 তলায় লবিতে বই একটা মিটিং এ ছিলাম। হ্যাঁ, পরে যখন শুনলাম যে আজকে দেশে কারা সেরা এটা লইয়া একটা জ্ঞানগর্ভ আলোচনা হইবে, অনলাইনে আলোচনা হইবে। অনলাইন তো মানে লাইভ যদি অনুষ্ঠান হয় তো বরিশাল তো জমবে। এই যে বরিশাল মাল শেরাটন হোটেলই তো না, এটার 5 তলায় লোক থেকে। আরে মাননীয় স্পিকার, আমি তো ব্যাগেটে রইয়া গেছেন। বরিশালিয়ারা হেই ব্রিটিশ আমল থেকে ঢাকায় আয়, বড় বড় হোটেলে খায়, আমাকে চোখে এটার নাম এখনো সেরাটন। আমরা যারা নতুন ঢাকা আইছেন হ্যাঁ নতুন নতুন নাম মুখস্থ করেন, আমাকে এত নাম মুখস্থ করার সময় নাই, বুঝছেন। মোকে চোখের সামনে এটা সেরাটন, মোরা হইতে দেখছি, মোরা এটা সেরাটনই কমু। 2 দিনের কথা শেরাটন, তার আগে তো এটা ইন্টারকন্টিনেন্টাল ছিল। আমার তো বয়স আবার ব্রিটিশ আমলের না, মোর তো 90 দশকের পোলা, সেই হিসেবে মুই চোখের সামনে যেটা দেখছি সেই সময়তে মুই ঢাকায় আইছি, এই সময়তে মুই থাকছি, আমার তো এই কথাই কইতে হইবে নাকি? কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? ও আপনি তো ঠোঁটে লিপস্টিক দেয়া মাল। মানে স্পিকার, আপনি কেন যে মগলকে এন্ট্রি করতে আছেন বুঝতে আছি না। আমি তো লঞ্চ অনেকবার গেছেন, মুই কেবিনে কইরা দিছি, আরামে ছিলেন, কেউ তো ডিস্টার্ব করে নাই আমারে। কোনো কেউ কি ডিস্টার্ব করছে লঞ্চের কেবিনে রাইতে কোন দিক টোকা মারছে? তা আমি এত সাতান কা বরিশাল লাগু কোনো সাতা সুযোগ বিশ্বাস নাই। মানে স্পিকার, যাও আজকে যে বিষয়টা যে আপনার একটা কথা আমি খুললে কইতে চাই, আজকে র্যাঙ্কিং এ বাংলাদেশের কোনো ইউনিভার্সিটির নাম নাই, এই আমি দেখছি, আপনারাও দেখছেন। কিন্তু ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ একটা মাত্র গোষ্ঠী যাগো নাম আছে 1 নম্বরে, হ্যাঁ কারা? হ্যাঁ হলো বরিশালিয়া। পুরা বিশ্বের জাতিগোষ্ঠীর মধ্যে বরিশালজ্ঞ স্বভাব, চরিত্র, সাহস সবকিছু মিলিয়ে একটা ইউনিক অবস্থান তৈরি করছে, যে একটা গুগল র্যাঙ্কিং এ 1 নম্বরে বরিশালের অবস্থান। বরিশাল ছাড়া নাটক চলে না, বরিশাল ছাড়া সিনেমা হইতে পারে না, বরিশাল ছাড়া রাজনীতিরা জমে না, সব জায়গায় বরিশালিয়ারা সর্বই সর্বা। এই অবস্থা আমরা ক্যান্সেল। সুতরাং আপনি বুঝতে পারছেন যে এনে সবার লগে কিন্তু আমার লগে কিন্তু যায় না, মুই কিন্তু একটু ব্যতিক্রম পজিশনে আছি। মানে স্পিকার, আজকে একটু সাহসের কথা একটু আলোচনা করার দরকার আছে। এই যেটা করোনা, হ্যাঁ এই করোনা লইয়া তো অনেকে তো করোনার ভয়ে ঘর থেকে বের হয় না।
বরিশালীরা কিন্তু সকাল বিকাল ঘর থেকে বের হয়, ঠিক আছে, কারণ মোরা করোনারে ভয় পাই না। এইটাও কোনো কথা না, মূল কথা হইলো যে করোনার যে ভ্যাকসিনটা আবিষ্কার হয়েছে, অনেকে ডরে তো ভ্যাকসিনটাও খাইতে পারে না। চিন্তা করে ওরে আল্লাহ, যদি খাইলে যদি মরিয়া যাই, তখন এই জাতিসংঘ, হ্যাঁ পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এরা চিন্তা করলে সাহসী লোক দিয়া ভ্যাকসিন খাওয়াইতে হইবে। তখন এরা বরিশালে করে কল করলে আমরা গেলাম নদী সমুদ্র পাড়ি দিয়া, এই মনে করেন মার্কি যুক্তরাষ্ট্রে, হ্যাঁ, তারপরে বিশ্ব স্বাস্থ্য কেন্দ্রে প্রথম চড়ি একজনে 3-4টা করে ডকডক করে আমরা ভ্যাকসিন খাইয়া ফেলছি, কোনো সমস্যা হয় নাই। আজকে বরিশালীরা যে সাহসটা দেখাইছে ভ্যাকসিনটা খাইয়া, হ্যাঁ, আর ভ্যাকসিন আবিষ্কার করলে কি হইবে, এটা খাইয়া দেখাইতে হইবে না যে হ্যাঁ এটা খাইয়া টিকতে পারি মোরা। বরিশালীর অবস্থান আন্তর্জাতিক ভাবে আমরা টিকা রয়েছি এবং আমরা ভ্যাকসিন খাইয়া দেখাইছি যে কিভাবে এটা খাইতে হয়, চাবাইয়া খাইতে হয় না গিল্লা খাইতে হয়। সুতরাং আমরা ধৈর্য ধারণ করেন, কিছুদিন পরে বাংলাদেশ আইলে আমরা খাইতে পারবেন। আর এই যে বাংলাদেশের মানুষ এরা খাইতে পারবে, কিভাবে খাইতে পারবে, বরিশালীরা খাইয়া দেখাইছে যেটা কিভাবে পানের লাহান খাইতে হয়। মানে স্পিকার, এই সাহসের আর একটা কথা একটু আমি বলতে চাই, সেটা হলো যে যশোরে হালাই কইলে যে ক্রিকেট খেলে, হ্যাঁ, ওরা বলে কিছু হইলে কয় বাংলাদেশের 11 প্লেয়ারের মধ্যে 90 বলে যশোরের। আরে বেড়া, খেলা তো ভালো, হিয়া তো মোরাই কই, কিন্তু যখন একটা হাড্ডাহাড্ডি ম্যাচ, কন্টেস্টিং ম্যাচ, তখন তো পানি ছাড়িয়া দেয়। পানিটা ছাড়ে কি লিগা? সাহসের অভাব, সাহসের অভাব। যখন বলার দেহে সামনে গেইলের মতো একটা ব্যাটসম্যান খারাইয়া রয়েছে 6.5 হাত লম্বা, তখন পানি ছাড়িয়া দেয়। ওই সময় যদি কোনো বরিশালিয়া বল করতে, ওই হালায় তো বল করতে গেলের মুখ বাড়ায় একটা বল মারতে গেলে থপ্পাতা সব ফাইটে যাইতে, খেলা হইতে বন্ধ, বাংলাদেশ জিততে যাইতে। সুতরাং মানে স্পিকার, আমের মাধ্যমে এমন মানে সবারই একটা জিনিস আমরা বলতে চাই, বাংলাদেশ দলে বরিশালে কোনো বলার চান্স পায় না। এই যে যশোরেরটা কি জানি হইছে, মির কি বিয়ারাম মনে হয়, যশোরের একটা কথা আছে, কথাটা শুনি মনে নাই, কথা নাই, শেষ হারিয়ে গেছে। কইবেটা কি ওই কইয়া কি মার খাইবে ঢাকা শহরে? কিন্তু সাহস কি ওরা আছে? ওরা করে কি, ওরা একটা বোতল দাম হলো 100 টাকা, হ্যাঁ, হেডারে ওরা পানি কাজে মিশাইয়া 1700 টাকা 1800 টাকা বেচে। আরে বেচলে ব্যস্ত ভালো জিনিসটা দে, হেডার মধ্যে আবার পানি মিশায়, ভেজাল মিশায়, খাই অনেক করে পেট খারাপ। এই সমস্ত কাম প্রশ্নটা হইল যে আপনি যে বিদেশ যাইয়ে বরিশালের কোথায় বিদেশ যাই যে ঢক ঢক করে ভ্যাকসিন মারলেন, আমি জানতাম যে ভ্যাকসিন 5 কি 10 মিলি করে আর কি দেয় বিভিন্ন জায়গায় ফুটো হয়ে, তা ঢক ঢক করে ভ্যাকসিন খায়, সেটা কি স্কটিশ না রাশিয়ান? ওরে বেটা, তো কানেও সমস্যা আছে, তুই মনে কিছুটা খাইয়াইছো বেজাল। মুই তো ডকডক কইরা খাওয়ার কথা কই নাই, মুই কইছি পানের মতন সিবাইয়া গিল্লা খাইয়া লাইছি মোরা। যাই হোক, মানে স্পিকার, মোর অনেক কথা আছে, এত আলতু ফালতু কথার মধ্যে তোমরা ডিস্টার্ব করে তুই আসল কথা শুনবেন কেমন তারা? মানে স্পিকার, আজকে যে সাহস লই আমি কথা বলতেছি, আজকে যদি একটা অনলাইন বিতর্ক না হইতো, এটা স্টেজ পারফরমেন্স হইতো, তাইলে মনে করে যে মাইরে মুড়ে সব ফাড়াইয়া ফুড়িয়ে গেলাইতাম, থাকতো না একটা ওয়েনে। হ্যাঁ, এখন অনলাইনে না পারতেছি কিছু কইতে, না পারতেছি কিছু শুনতে। যাই হোক, এই কোনো বিষয় না। এই যে নোয়াখালী একটা পোলা আইলো একটু আগে, ঠাওরে ঠিক মতো পাইতে আসি না, ওরা বলে গান্ধীর ছাগল খাইছে, এইটা একটা মিথ্যা কথা, মুই এটা অপোজ করি। অগো গান্ধীর ছাগল খাওয়ার মতো সাহস 14 গোষ্ঠীরও নাই। ওরা বড়জোর গান্ধীর ছাগলের লাদি খাইছে। আরেকটা জিনিস হইতে পারে, গান্ধীর ছাগলের যে লেদা, হ্যাঁ, এই দিয়ে ওরা দাঁত ব্রাশ করে, দাঁত মাজে, হ্যাঁ, পেস্ট কিনার হাড়া বাইচা যায়, এটা বড়জোর হইতে পারে। আর মাইনো স্পিকার হইতে সিটাগাঙ্গিতে মাইয়া গুলো দেখলাম, হ্যাঁ, কই গেলে কইতে পারি না, কই গেলে, হ্যাঁ, তো এই সিটাগাং এর হইলো গিয়া মগ বরিশালে এক লজিং মাস্টার আছিল সিটাগাং, পোলার লগে রাইতে দিয়েছি থাকতে বইলা, ওরে আল্লাহ, চিৎকার বার্তা শুরু হয়ে গেছে রাইতে 1টার সময়। এরপর থেকে সিটাগাং পোলার লগে কোনো পোলাই থাকতেছে না বাংলাদেশে, বুঝতে আসি না ঘটনাটা কি, বাকিটা তদন্তের দাবি রাখে। মানে স্পিকার, এই যে কলকাতা গনে একটা পোলা আইলে হেইয়া কি কয়, এই আবার দাদা, হ্যাঁ, ওই বলে আস্তাটা ইলিশ মাছ খাইবে, ওরে পুঁটি মাছ দিলে ওর 3 দিন ধরে পেট খারাপ হয়। ইলিশ খাইবে কেমন তারা? আগে পুঁটি মাছ খাইয়া হজম করবে, হজম শক্তি বাড়া দরকার হইলে গাছ গাছটা পাতা লতা পাতা এটি খাইয়া, ধানকুনি পাতা, সিউরার পাতা, এটি খাইয়া পেটটার একটা অবস্থানে আন, তারপরে যাইয়া দরকার ইলিশ খাবি আনে। আর আরেকটা কথা কইতে চাই, এই যে করোনা, হ্যাঁ, করোনার মধ্যে যে লিকুইড পানির দাম বাইরে গেল না, এই যে অ্যালকোহলের, ওরা তো এখন কি অ্যালকোহল খাইবে কোন তারা? 1 টাকার দাম 150 টাকা। পরে হোমিওপ্যাথির দোকানে যাইয়া কয় ডাক্তার সাহেব মোরে 1 ডোজ হোমিওপ্যাথি দেন। ওরা হইলে হেই লোক, হ্যাঁ, হেই আইসে আবার কি বাংলাদেশে সেটা দাবি করো? মানে স্পিকার, সবকিছু মিলিয়ে নোয়াখালীরেও কইলাম, এরপর হইলো গিয়ে সিটাগাং কইলাম, যশোরেরও কইলাম, কলকাতারও কইলাম, আর পুরান ঢাকার কথা কমু কি, কথা কিছু কইতে ভালো লাগে না। ইয়া একদম মনে করেন যে টাকার অভাবে জাঙ্গিয়া পড়ে না, আর হইলে হেয়া, বুঝছেন, ওরা এখন সুযোগ পাইয়া অনুষ্ঠানের মধ্যে চলে আইছে। এই সময় এই তুই জাঙ্গিয়া পড়ছো, হ্যাঁ, ঠিক মতো তোমরা তো মান সম্মান সব ডুবাই ব্যাকারে। যাই হোক, ব্যাপার না। তো মোর অনেক কথা আছিল, এখন যদি শিল্প সংস্কৃতির কথা কই, মুই তো সাহস দিই অনেক কথা কইয়া লাইলাম। শিল্প সংস্কৃতির কথা আজকে জীবনানন্দ যে কবিতাটা লেখছে, সেই কবিতাটা পৃথিবীর কোন কবি কি লিখতে পারবে? হ্যাঁ, প্রিয়তমা তুমি এমনি এমনি যাইও না,
হ্যাঁ, আমার এই একদ্বন্দ্ব শান্তি দিল্লে নাটোরের বনলতা সেন 1000 বছর ধরে মুই পথ আটতে আছি। 1000 বছর ধরে পথ তো অনেকে আটতেই পারবে না, এই কোমরে জোর থাকা লাগবে না? চাইলে কি 1000 বছর ধরে আড়া যায়? হ্যাঁ, সুতরাং সবকিছু মিলিয়ে সাহস, শিল্প, সংস্কৃতি, কবিতা সবকিছুতে আমার একটা অবস্থান আছে। তারপরে সৌন্দর্যের দিক দিয়ে যদি চিন্তা করেন, মনে করেন কুয়াকাটা, আম্মা, লেম্মা, হ্যাঁ, তারপরে জালকাঠি, ষাটপেকিয়া সবকিছু সুন্দরে সুন্দর অন্যরকম একটা অবস্থা। তো এই প্রাকৃতিক ভৌগোলিক পরিবেশ দিয়ে বরিশালের একটা অবস্থান আছে। আর ওই যে কুয়াকাটা, এই সিটাগাঙ্গা কইলে কি, সিটাগাঙ্গা কইলে যে কক্সবাজারটা বলে সুন্দর বেড়া, গুগল ম্যাপ আইসে কুয়াকাটায় বরিশালটা মাপতে, কুয়াকাটাটা মাপতে এত লম্বা লম্বা, এ মাপতে যাইয়া তো গুগল ম্যাপ বাস্ট হইয়া গেছে যে আমাকে মাপার কোনো কাম নাই। সুতরাং বাংলাদেশে আজকে এই সমুদ্র বন্দর, তারপরে কুয়াকাটার সৌন্দর্য, সমুদ্র সৈকত, সব দিক দিয়ে আমাকে একটা অবস্থান আছে। আর শেষ করবো নির্বাচন কমিশনার দিয়া। আগে একটা নির্বাচন হইতে, মারামারি হইতে, কাড়াগাড়ি হইতে, গোলাগুলি হইতে, কি একটা বিজিকিজি অবস্থা দেশের মধ্যে। এখন কোন জায়গায় নির্বাচন হয়, কোন টু শব্দ হয়? এই বেড়া টুপ শব্দ হয়? একটা সৎ সাহসী যোগ্য লোক নির্বাচন পরিচালনা করতেছে, চিফ ইলেকশন কমিশনার কত সুন্দর করে নির্বাচনটা কন্ট্রোল করছে। হ্যাঁ, কোথাও কোনো টু শব্দ নাই, শান্তিপূর্ণ পরিবেশ, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, সবকিছু অবদান কাগো এই বরিশালের একটা অবদান আছে এতে। সুতরাং মাননীয় সভাপতি, মাননীয় স্পিকার এবং আমের মাধ্যমে যারা শুনতে আছে, আমি যদি বাংলাদেশের আগাইয়ে নিতে চান, হ্যাঁ, এই বেজাল মুক্ত করতে চান, তারপরে সৎ যোগ্য ব্যক্তি দ্বারা রাষ্ট্র পরিচালনা করতে চান, তাহলে বরিশালে কোনো বিকল্প নাই। এর কোনো কোশ্চেন থাকলে করতে পারো। মারমু না তোকে, মারমু না, এই কথা দিছি, কোনো মারমু না, যা যা কবি কইতে পারো, ক। ভাই পরের দিন ভ্যাকসিন খাওয়ার সময় আমার নিয়ে যান, ঢক ঢক করে খাবো। আগে তুই ওই শিশুতোষ পানীয় যেটা ব্যস্ত, এটা হইলে বেজাল কমাও, হ্যাঁ, এরপরে বিবেচনা থাকবে, কোনো সমস্যা নাই। আর এই নোয়াখালীতে গান্ধীর ছাগল চুরির আর স্বপ্ন দেখিস না, ওই তুই লেদা মেদা খাইয়া খাইয়া আবার হজম কর। পুরান ঢাকা কি কবি কা। বহুত প্যান প্যানাইলেন, এত যে চিল্লাইলেন, বা মাতে একটা তবদা মারতে পারলেন না, এই নিচেরটারে এত পক পক করে গেলে দুই ঢোক খায় আর আজারে আলাপ মারে, একটু তবদা মারতারেন না? এই সব কি শিখছে? এই যে নিচেরটারে যশন না কি জানি কি সব খায় আর সব অসংসদীয় শব্দের ব্যবহার করলে কিন্তু এক্সপান্স করে দিব। কেন নাই বুঝবেন, অগর হলো ইয়া আমনে মোরে ডাইকে আনছেন এই অনুষ্ঠানে, মোর যদি বরিশালের এই অনুষ্ঠান দেখে তো মোরে তো ঢুকতে দেবে না, মোরে ঢুকতেই দেবে না। যদি কাগলে দেখবেন যাইতে আজকে একটা কোনো বড় এমপি মন্ত্রী রাজনীতি কাগলে যাই, তাহলেও একটা কথা ছিল, হ্যাঁ কাগলে গেলাম, কাগরে আমি ডাকলে আমি বুঝতে পারতেছি না। স্পিকার, আমার মাত্রে সবাই ধন্যবাদ। আবার দেখা হইবে, মগো মিটিং সিটিং আছে, করোনা লেগে আমরা ব্যস্ত, ব্যবসা বাণিজ্য করতে আছি বিভিন্ন জায়গায়। হ্যাঁ, আবার ভ্যাকসিনের কামও মোরা পাইছি ঠিকাদারি, এখন আপাতত যাই, ভবিষ্যতে দেখা হইবে আবার। আসসালামু আলাইকুম। তো বরিশালের কথা যদি শেষ হয়ে থাকে, তার কাছে আর কারো কোনো প্রশ্ন নাই? প্রশ্ন করবে কি, এক প্রশ্ন করার যে ভাষা হেই তো নাই, এই লেভেলে তো পড়ালেখা করে নাই। তো জাতির বিবেকের কাছে দুইটা প্রশ্ন। একটা হচ্ছে যে পুরান ঢাকার যেটা, সেটা আবার ইনবক্সে আমারে বললো যে ঢাকা শহরে যে এত জনসংখ্যা বাড়ছে, যদি নোয়াখালীটাকে বিভাগ ঘোষণা করে দেয়া যায় তাইলে বলে ঢাকা শহরের উপর একটু চাপ কমে যাবে। তো এই বিষয়ে অন্যরা কি মনে করেন? যশোরের যে একটা আছে, তারপর কই চিটাং একটা কই গেল আবার, যশোরের আবার বক্তব্য আছে নাকি? হ্যাঁ, এই যে আপনি যেটা বললেন নোয়াখালী বিভাগ, আমি বলতে চাই নোয়াখালীর একটা পাড়া ঘোষণা করে দিয়ে ওটারে একটা সিট মহলের মতো ঘিরে আলাদা করে রাখে দেওয়া উচিত। কারণ যারা দেশের ভিতরে ঈদের দিনও আলাদা করে, এগের আসলে এই দেশে থাকার কোনো দরকার নেই। এগেরে বিভাগ কি, এগেরে আলাদা একটা পাড়া মৌজা এরম করে বেড়া দিয়ে ঘিরে ওকে আলাদা করে রেখে দেওয়া উচিত। ওকে আমাদের সাথে থাকার দরকার নেই। আর আর যদি বরিশাল একটা বিভাগ হয় তাহলে নাকি বুড়িগঙ্গার দূষণও কিছুটা কমে যাবে। এইটা একটা কথা, এই যে বাংলাদেশের বড়া বরিশালেরা ধার দিছে, সুতরাং বরিশাল বিভাগ লইয়াও লাফায় না, আর বরিশাল রাজধানী লইয়াও লাফায় না, বরিশাল বাংলাদেশের কন্ট্রোল করে। হ্যাঁ, বাংলাদেশের এই বড়া বরিশালের দেশে। তো যাই হোক, আজকে অনেকক্ষণ ধরেই সবাই এই মালগুলো বলার চেষ্টা করলো যে তারা সেরা, কিন্তু সময়ের পরিক্রমায় এগুলো বাতিল হয়ে গেছে। কলকাতার দাদা বাবুও মনে হচ্ছিল বাতিল হয়ে গেছে, কিন্তু সবাই মিলে প্রমাণ করেছে যে এগুলো আসলে মোটেই বাতিল মাল না, এগুলো সব হচ্ছে পুরান চাল, ভাতে বাড়ে। তো
এই যশোরেরটার মাথায় আসলে সমস্যা, কি খায় না খায় খালি এই হাত তুলেই থাকে, তুলে রাখে। আরে বেটা, এটা ক্রিকেটের মাঠ না, এটা হলো বিতর্কের মঞ্চ, এত আঙ্গুল তুললে হবে? সব জায়গায় আঙ্গুল দেওয়ার একটা চেষ্টা, এ হইলো একটা কথা। এরা কিভাবে আমাদের যে শিক্ষা প্লেয়াররা দেওয়া যায়, মাঠে এর খালি পরীক্ষা দিতে হবে। আমাদের সবার পরীক্ষা মাপ, কলকাতার দাদাবাবুর সঙ্গে এই যশোরেরটা কানেক্ট করে দিব। ওই নদিয়া শান্তিপুরের ভাষায় কথা বলবে আর পরীক্ষা দিবে, পরীক্ষা দিবে আর কথা বলবে, এই একটা সিস্টেম পাওয়া গেছে। এটা একটা সংসদের রুলিং যে যশোরের মালটা সে পরীক্ষা দিতেই থাকবে, দিতেই থাকবে, আর কলকাতার দাদাবাবু সে পরীক্ষা নিতেই থাকবে, নিতেই থাকবে। চিটাগাং এর যে গর্বিত আমাদের একজন ছিলেন প্রিন্সেস ফ্রম চিটাগাং, উনি আবার কোথায় চলে গেছেন তা তো জানি না। তো যেভাবে হুমকি দামকি দিচ্ছিল বরিশালটা, তারপর এই যে পুরান ঢাকারটা, আবার যশোরেরটা, সবকিছু মিলে মনে হয় যে এখন দেশের অবস্থাও খারাপ, কে কোন দিক দিয়ে করে না কি করে না করে সে মনে হয় চলেই গেছে আর কি। আবার নজর দিল কিনা এই যে যশোরেরটা তাও বোঝা গেল না। তো এখন নোয়াখালীটাই মনে হচ্ছে কালে ভদ্রে ভদ্র আর কি। আর দাদা বাবু তো ভদ্র বটেই, তো নোয়াখালী আবার ভদ্র হইলো আর কি। যাই হোক, এটা সুপার কম্পিউটার ব্রাস্ট হয়ে গেছিল, নোয়াখালী ভদ্র কইতে যায়। তো আমার মনে হচ্ছে যে আমার ফোনের যে কি হবে, এটা চার্জও মনে হয় চলবে। ব্যাপারটা হয়েছে আমরা নোয়াখালী তো সবসময় তো মুখে বলা লাগে, চালগুলো সবগুলোই বোঝা গেছে যে এগুলো ভাতে পারে, সবাই আসলে সেরা। আর ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির 38তম প্রতিষ্ঠা বার্ষিকী, এটা তো 88তম পর্যন্ত হয়তো একটা দেখে যাওয়ার ইচ্ছা আছে আর কি। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো আজকের মতো এই সেশন এখানে শেষ করে দেই এবং সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। শুভ হোক ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির, জয় হোক বিতর্কের। সকলেই ভালো থাকুন, মঙ্গল থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য আবারও সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজকের অধিবেশন এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ফিরে যাচ্ছি আমাদের যে সংসদ সচিবালয়ের কাছে। সবাইকে ধন্যবাদ।